আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা আমাদের এসএসসি পদার্থবিজ্ঞানের গতি অধ্যায় থেকে ক, খ ও সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে এরকম সবগুলো প্রশ্ন টপিক অনুযায়ী কনসেপচুয়ালি বোঝার চেষ্টা করব। আবারও বলতেছি, আমরা সবগুলো প্রশ্ন টপিক অনুযায়ী কনসেপচুয়ালি বুঝে পড়ার চেষ্টা করব। তুমি দেখবে যে তোমার ক, খ সংক্ষিপ্ত প্রশ্ন তো হয়ে যাচ্ছে সাথে দেখবে যে তোমার এই অধ্যায়ের কনসেপ্ট গুলো হচ্ছে রিভিশন হয়ে যাচ্ছে, যেটা তোমাকে এমসিকিউ ও সিকিউ তে বেশ হেল্প করবে। আশা করি তোমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগবে এবং খুবই ভালো লাগবে। তুমি জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে তুমি নিজে বুঝবা। তো কথা না বাড়িয়ে শুরু করে যাক। তুমি সম্পূর্ণ মনোযোগ ভাই কি বলতেছি লিখতেছি তার উপর দেওয়ার চেষ্টা করো। আচ্ছা, আমাদের প্রথম যে কোয়েশ্চেন গুলো সেগুলো হচ্ছে যে কনসেপ্ট হচ্ছে যে প্রাথমিক ধারণা ও গতির প্রকারভেদ। ঠিক আছে, তো আমরা এই কনসেপ্টের আন্ডারে কোয়েশ্চেন গুলো দেখার আগে আমরা একটা কনসেপ্ট দেখে নিই। ঠিক আছে, তার জন্য কোয়েশ্চেনটা আনসার করতে সুবিধা হবে। আচ্ছা, তোমাকে যদি ভাইয়া বলি যে লেটসে ধরো এটা হচ্ছে আমাদের পৃথিবী। ঠিক আছে, এখন এই পৃথিবীর গায়ে তুমি এখানে লেটসে দাঁড়ায় আছো, আমি এখানে দাঁড়ায় আছি। ঠিক আছে, এখন দুজনে দাঁড়ায় আছি, কেউ নড়াচড়া করতেছে না। তাহলে আমি কি বলবো? আমি বলবো যে তুমি বান্দাটা হচ্ছে দাঁড়ায় আছো, কোনো নড়াচড়া করতেছো না। ঠিক আছে, আচ্ছা তুমি এবার ধরো যে এটা একটা হচ্ছে সূর্য, এটা সূর্য আমার। ঠিক আছে, এখন তুমি কি এটা জানো যে সূর্যের চারপাশে পৃথিবী আছে না? এই পৃথিবীটা যেরকম করে ঘুরতে থাকে এটা তো জানো তুমি, তাই না? পৃথিবী এরকম করে ঘুরতে থাকে। ঠিক আছে, সূর্যের চারপাশে। এখন ধরো কোনো একটা মানুষ যদি এখান থেকে দেখে, সে ধরো এখানে দাঁড়িয়ে আছে, এখন এখান থেকে সে যদি আমাদেরকে দেখে, সে কি বলবে এ তুমি স্থির? আমি বললাম যে তুমি স্থির, ধরো এই যে আমি বললাম যে তুমি স্থির, কিন্তু এই বান্দা বলবে যে না, এই বান্দা স্থির না, এ গতিশীল। গতিশীল কিভাবে? এই যে এই পথে সে গতিশীল, এইভাবে ঘুরতেছে সে। এখন দেখো, তুমি সেম একজন মানুষ, সে একজনের কাছে, আমার কাছে হচ্ছে যে স্থির, আবার এই যে এর কাছে হচ্ছে যে গতিশীল। এখন এখানে আসলে কোনটা সত্য? আসলে কথা হচ্ছে দুইটাই সত্য। এখানে হচ্ছে যাই রেফারেন্স জিনিসটাই ইম্পর্টেন্ট, মানে সাপেক্ষ জিনিসটাই ইম্পর্টেন্ট, যে তুমি গতিশীল না স্থির সেটা আমি কার সাপেক্ষে চিন্তা করতেছি। আমার সাপেক্ষে চিন্তা করলে তুমি অবশ্যই স্থির। ঠিক আছে, আমি স্থির, তুমি স্থির। কিন্তু এই যে দূরে সূর্যে দাঁড়ায় আছে, যে সূর্যের সাপেক্ষে চিন্তা করলে তুমিও গতিশীল, আমিও গতিশীল, আমরা দুজন হচ্ছে এই পথে এখানে ঘুরতেছি। ঠিক আছে, তো এখানে তার মানে কি আমরা বলতে পারি যে কোনো কিছু একদম মানে একদম অ্যাবসলিউট বা ফরম না। যেমন আমি বলতে পারি যে তুমি সব সময় গতিশীল, এটা বলতে পারো না। তুমি কারো সাপেক্ষে তুমি স্থির, আবার কারো সাপেক্ষে গতিশীল, এটা নির্ভর করে যে তুমি কার সাপেক্ষে চিন্তা করতেছো। এই জন্য আমরা বলি যে কোনো কিছুই দুনিয়াতে অ্যাবসলিউট বা ফরম নয়, সবকিছু আপেক্ষিক। তোমাকে একটা সাপেক্ষে চিন্তা করতে হবে। তোমাকে এই যে আমার সাপেক্ষে তুমি স্থির, আবার এর সাপেক্ষে তুমি গতিশীল। ঠিক আছে, তাহলে প্রথম কথা কি? প্রথম কথা, পৃথিবীতে কোনো গতি পরম নয়, সবকিছু আপেক্ষিক। আমি কার সাপেক্ষে চিন্তা করতেছি সেটা ইম্পর্টেন্ট। যার সাপেক্ষে চিন্তা করতেছি তাকে আসলে এই যে প্রসঙ্গবিন্দু জিনিসটা বলা আর কি। ঠিক আছে, তোমাকে যদি আমি আর একটা এক্সাম্পল দিই, ধরো একটা চলন্ত ট্রেনের কথা চিন্তা করো। একটা চলন্ত ট্রেনে চলন্ত ট্রেনে দুজন বান্দা বসে আছে, তারা একে অপরের সাপেক্ষে স্থির থাকবে। ঠিক আছে, মনে হবে যে এও বসে আছে, এও বসে চলতেছে, কিন্তু বাইরে একজন যে দাঁড়িয়ে থাকবে সে মনে করবে যে না, এরা দুজনই চলে যাচ্ছে এদিকে। তো এটা ইম্পর্টেন্ট যে কার সাপেক্ষে চিন্তা করছে। এরা এক অপরের সাপেক্ষে স্থির, ঠিক আছে, কিন্তু এর সাপেক্ষে এরা দুজনেই গতিশীল। আবার এদের সাপেক্ষে এ কিন্তু পিছনের দিকে দৌড়াবে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, তুমি এই যে একটা ট্রেন যদি এরকম চলতে থাকে না, তাদের এই যে এই দুজনের কাছে মনে হবে যে এ পিছনের দিকে চলে যাচ্ছে। এটা কেন মনে হবে? কারণ এটা হচ্ছে আপেক্ষিক গতির কারণে মনে হবে। আপেক্ষিক গতির কারণে আপেক্ষিক জিনিসটা কি ছিল? সাপেক্ষটা ইম্পর্টেন্ট। একজনের সাপেক্ষে একরকম মনে হলো, আরেকজনের সাপেক্ষে অন্যরকম মনে হতে পারে। এটাই যে এই জিনিসটা পিছনে কেন যায়, এটা তোমাকে আমি আরেকটা কনসেপ্ট দিয়ে বুঝাই। ধরো একজন ব্যক্তি লেটসে এই যে এদিকে লেটসে 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। ঠিক আছে, এখন আরেকজন লেটসে এইদিকে যাচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে। ঠিক আছে, এখন খেয়াল করো, আমি ধরো একজন ব্যক্তি এখানে দাঁড়ায় আছে, আরেকজন এখানে। এখন এর কাছে মনে হবে কি এ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, এর কাছে মনে হবে এ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। কিন্তু এই যে এর কাছে মনে হবে এ 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। কি বলছি? এর কাছে, কারণ এই নিজেই যাচ্ছে 5 মিটার পার সেকেন্ডে, এই যাচ্ছে 10 মিটার পার সেকেন্ডে। যখন এ দৌড়ানো অবস্থায় দেখবে যে এর দেখবে, তখন এর কাছে মনে হবে যে এ 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, আসলে 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে না। কিন্তু যে স্থির, তার কাছে মনে হবে 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। ঠিক আছে, কি বুঝছি? তো জিনিসটা মানে আপেক্ষিক, জিনিসটা সাপেক্ষ হিসেবে চিন্তা করতে হবে। এর কাছে 10 মিটার পার সেকেন্ড বেগে যাইতেছে মনে হইলেও, এই যেহেতু অলরেডি নিজে 5 মিটার পার সেকেন্ড বেগে যাইতেছে, এর কাছে মনে হবে যে 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, আসলে 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে না। সেম হয়তো যখন দেখবে যে একজন ব্যক্তি লেছে এইদিকে 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, আরেকজন ব্যক্তি স্থির হয়ে দাঁড়িয়ে আছে, তখন দেখবে যে এই যদি এদিকে 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে না, তখন এর কাছে মনে হবে যে এই বান্দা এদিকে দৌড়াচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে। কি বলছি? এটা আপেক্ষিকতা। ঠিক আছে, সাপেক্ষ। তবে আবার এই যে আরেকজন বান্দা যদি এখানে দাঁড়ায় থাকে, তার ধরো দাঁড়ায় আছে, তখন এর কাছে মনে হবে যে দাঁড়ায় আছে, দৌড়াদৌড়ি করছে না। কিন্তু এই যে 5 মিটার পার সেকেন্ড বেগে এদিকে দৌড়াচ্ছে না, এই জন্য মনে হবে যে ওইদিকে দৌড়াচ্ছে, কিন্তু অথচ এই স্থির আছে। ঠিক আছে, তো সাপেক্ষ জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। কার সাপেক্ষে চিন্তা করছে এটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটু মাথায় রাখবা। ঠিক আছে, এখন তাহলে আমরা যদি প্রশ্ন কোয়েশ্চেনটা দেখি, কি বলছে যে প্রসঙ্গ বিন্দু বলতে কি বোঝায়? প্রসঙ্গ বিন্দু বলতে বোঝায় যে কোনো একটা বস্তুর অবস্থানের পরিবর্তন আমরা যার সাপেক্ষে চিন্তা করতেছি। এই যে এখানে লেটসে যখন আমরা এর অবস্থান এর সাপেক্ষে চিন্তা করতেছি, হচ্ছে একটা প্রসঙ্গ বিন্দু, মানে যার সাপেক্ষে চিন্তা করতেছি সে হচ্ছে প্রসঙ্গ বিন্দু। এক কথা হচ্ছে এটা। তুমি এখানে এক কথায় আনসার দিবা যে কোনো একটা কিছুর অবস্থান আমরা যার সাপেক্ষে চিন্তা করতেছি তাকে বলা হচ্ছে প্রসঙ্গ বিন্দু। ঠিক আছে,
এরপর বলছে স্থিতি কি। আচ্ছা স্থিতি জিনিসটা কি, এরপর আরেকবার বলছে গতি জিনিসটা কি। এখন দেখো স্থিতি কি গতি কি জিনিসটা আমরা একটু আগে জানলাম যে স্থিতি ও গতি এরা একদম ফরম না, কোনো কিছু ফরম না, মানে একদম কোনো একটা কিছু সব সময় স্থিতি বলতে পারবো না। সে কারো সাপেক্ষে স্থিতি হতে পারে, আবার কারো সাপেক্ষে গতিশীল হতে পারে। তো এই জন্য আমরা একটা আপেক্ষিক একটা সংজ্ঞা দাঁড় করাই যে আমরা ধরো কোনো একটা বস্তু এখানে দাঁড়িয়েছে, এখন সে কি স্থির না গতিশীল এটা এক এক জায়গা থেকে চিন্তা করলে একরকম মনে হবে, কিন্তু আমরা আপাতত দৃষ্টিতে চিন্তা করবো যে তার আশেপাশের জিনিসগুলো কি আছে, তার আশেপাশের সাপেক্ষে যদি সে একবার এখানে থাকে এরপর আরেকবার এখানে থাকে, তাহলে আমরা বলবো যে সে গতিশীল আছে। আর যদি দেখি যে তার আশেপাশের পরিস্থিতি সাপেক্ষে সে সেখানে ছিল যেখানে আছে, মানে যেখানে ছিল সেখানে আছে, তাহলে আমরা বলবো যে সে স্থির। যেহেতু খেয়াল করে এই জিনিসটাকে এক এক চোখে দেখলে এক এক রকম মনে হবে, তো এই জন্য আমরা একটা সংজ্ঞা দাঁড় করি এরকম যে আশেপাশের পরিস্থিতি সাপেক্ষে কেমন, যদি আশেপাশের সাপেক্ষে তার অবস্থার পরিবর্তন হয়, সে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, তাহলে আমরা বলবো যে সে গতিশীল। আর যদি আশেপাশের পরিস্থিতি সাপেক্ষে সে এখানে দাঁড়িয়ে থাকে, মানে অবস্থার পরিবর্তন না হয়, তাহলে আমরা তাকে বলবো যে সে স্থির। তাহলে স্থিতি কাকে বলে, এই যে মাথায় রাখবে এটা যে আশেপাশের অবস্থানের পরিবর্তন মানে পারিপার্শ্বিক আর কি বলতে পারে, যে পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হয় তাহলে তাকে স্থিতি বলে, আর পারিপার্শ্বিকের অবস্থানের সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তাহলে তাকে গতি বলে। এরপর হচ্ছে যে এই যে গতি কেমন হতে পারে, ঠিক আছে। আচ্ছা গতি কেমন হতে পারে এই জিনিসগুলোর জন্য, গতি যে বিভিন্ন প্রকার আছে এটা বোঝার জন্য আমি তোমার জন্য একটা ছক আনি, ঠিক আছে, তাহলে তোমার জন্য বুঝতে একটু সুবিধা হবে। তুমি এই যে এই ছকটার দিকে তাকাও, দেখো ছকটা একটু পড়ো তাহলে বুঝতে পারবা। প্রথম কথা হচ্ছে যে সরলরৈখিক গতি মানে কি, দেখো রৈখিক গতি মানে সরলরৈখিক গতি সেম আর কি। বস্তুটি ডানে বামে বা ফাঁকা পথে যাওয়ার কোনো সুযোগ পায় না, শুধু একটি নির্দিষ্ট সোজা রাস্তা চিনে, মানে কি একটা সোজা পথে চলবে, এটা হচ্ছে যে সরলরৈখিক গতি। সোজা হায়াতে দ্রুত গতিতে চলা গাড়ি গাছ থেকে সোজা নিচে পড়া, মানে একদম সরলরৈখিক ভাবে নিচে পড়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে চলন গতি মানে কি, এই যে রৈখিক গতি আর চলন গতির ভিতরে অনেক একটু কাপচাপ করে ফেলে, বা চলন গতি জিনিসটা একটু কনফিউজিং লাগে অনেক কাছে। এটা এখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট মাথায় রাখবা সেটা যে বস্তু এমন ভাবে চলে যাতে তার সবগুলো কণা একই সময়ে একই দিকে সমান দ্রুত অতিক্রম করে। তুমি চলন গতির ক্ষেত্রে এই যে লাইনটা একটু মাথায় রাখবা, সবগুলো কণা একই সময়ে একই দিকে সমান দ্রুত অতিক্রম করে। এখন এটা আসলে বুঝাই কি, আমি তোমাকে একটু বুঝাই বলি। দেখো একটা বক্স আছে লেটসে আমার কাছে, ঠিক আছে, এই বক্সটা লেটসে এই পয়েন্টটা হচ্ছে এ নাম দিচ্ছি, এই পয়েন্টটা আমি ভি নাম দিচ্ছি। এই বক্সটাকে লেটসে আমি ঠেলে লেটসে এখানে চলে নিয়ে আসছি। ফর এক্সাম্পল সেম বক্স চিন্তা করো, ধরো এখানে আছে এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি, ওই যে সেম পয়েন্টগুলো আর কি, ঠিক আছে, বি। এখন খেয়াল করো এই বক্সটা আমি ঠেলে সরল পথে এখানে আনছি, বা বাঁকা পথে আনতে পারি, সমস্যা নেই। চলন গতির ক্ষেত্রে চলন গতি বাঁকা হতে পারে, বাট এখানে ইম্পর্টেন্ট যেটা খেয়াল করো কন্ডিশনটা আছে সবগুলো কণা একই সময়ে একই দিকে সমান দ্রুত অতিক্রম করবে। এটা দ্বারা বুঝে কি, দেখো আমি যদি এই কোণার দিকে দেখা, এই কোণার ডিস্টেন্সটা কত এই যে এতটুকু না, এই যে এতটুকুই, তো আমি সুন্দর করে রাখলাম মনে বেটার, এই যে এতটুকু না, এই যে এতটুকু। আবার এই কোণার দেখো, এই কোণার ডিস্টেন্সটা কতটুকু, এই যে এতটুকু না, এই কোণা, এই যে এই কোণা এখান থেকে তো এখানে গেছে, দেখবে যে এই দুইটা দূরত্ব আসলে সেম, এই দুটো দূরত্ব আসলে সেম, ঠিক আছে। এটাই বুঝায় যে সবগুলো কণা একই সময় একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে। এখন এটা কখন সেম থাকে, যখন হচ্ছে আমি একটা বস্তুকে এরকম থাকে না, এই সেম বস্তুটাকে কোনো করে ঘুরাই টুরাই রোটেট না করে আমি সেম বস্তুটাকে জাস্ট সেম মানে ফরমেশনে জাস্ট আরেক জায়গায় স্থানান্তর করে ফেলছি। কেমনে দেখো, আমি তোমাকে আরেকটা জিনিস দেখাই যে চেঞ্জ কখন হয়। দেখো ধরো এই বস্তুটা এখানে এরকম ছিল, লেটস সে এই যে এখানে এ এখানে বি ছিল, আমি এবার এখানে আনি লেটস সে এরকম করে ফেলছি, লেটস সে এই বস্তুটাকে আমি তোমাকে বুঝাই বলি, লেটস এরকম করে ফেলছি। এবার লেটস সে এই যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে লেটস সে বি। এবার কিন্তু খেয়াল করো এই যে বি কণার দূরত্ব যতটুকু যে যত অতিক্রম করছে আর এই কণার দূরত্ব কিন্তু সেম হয় না, মানে প্রতিটা কণা সেম দূরত্ব অতিক্রম করে নাই, তখন এটাকে তুমি আর চলন গতি বলতে পারবা না। এটা হচ্ছে চলন গতি। চলন গতির কন্ডিশনটা কি, সবগুলো কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করবে, যেমন কি না ঘুরে আঁকা বাঁকা রাস্তায় চলা গাড়ি। যখন একটা গাড়ি লেসে আঁকা বাঁকা পথে চলছে কিন্তু হচ্ছে সে ঘুরে নাই কোনোভাবে, ধরো এই ফরমেশনে ছিল না, ধরো সামনে এটা এদিকে এখানে আসি, এটা পিছনে চলে আসে নাই, তাহলে সবগুলো কণার দূরত্ব একই হবে না। কিন্তু এখানে যখন এই যে এরকম থেকে আবার এখানে এরকম অবস্থায় আছে, তখন সবগুলো কণার দূরত্ব দেখবে যে সেম হবে। তুমি বিভিন্ন গাড়ির বিভিন্ন কণা আর কি, মানে বিভিন্ন পার্টের দূরত্ব সেম হবে। আশা করি বুঝে গেছে, ঠিক আছে। মেঝেতে একটি কাঠের বাক্স না ঘুরিয়ে সোজা ধাক্কা দাও, আশা করি বুঝে গেছে। গুণন গতির ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখবে সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট বিন্দুকে অক্ষকে কেন্দ্র করে তার চারপাশে ঘুরে থাকে এবং বস্তুর ভিতরে কণাগুলো বিভিন্ন ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরে, তখন তাকে ঘূর্ণন গতি বলে। কেমন, আমি তোমাকে জিনিসটা বুঝাই বলি। দেখো আমি তোমাকে জিনিসটা কেমন বুঝে বলবো। দেখো তুমি একটা লেছে যে একটা অক্ষ থাকবে, একটা অক্ষকে কেন্দ্র করে ঘুরবে, যে খেলা করে একটা অক্ষ বা একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরবে। ধরো এই অক্ষকে কেন্দ্র করে এই যে একটা লাঠি ঘুরতেছে, এই যে এই রোটেশনে, ঠিক আছে, মানে এইভাবে ঘুরতেছে। এখন সে যখন ঘুরবে তখন এই যে এই বিন্দু, এই যে বস্তু যেটা ঘুরতেছে তার এই বিন্দুটাকে দেখো, সে হচ্ছে এই দূরত্ব থেকে ঘুরবে, এই হচ্ছে এই দূরত্ব থেকে ঘুরবে। এরা সবাই এরপর খালি ঘুরতে থাকবে। সবাই খেয়াল করে একটা নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে ঘুরতেছে। বা তুমি যদি একটা বিন্দুর
কথা চিন্তা করো, লেটস এই যে একটা বিন্দু থেকে আরেকটা ধরো ইট আছে, এখানে একটা ইট আছে, এইটাকে আমি লেটস এই যে এই পয়েন্টে ঘুরাচ্ছি। এখন কি করো, এই যে একটা নির্দিষ্ট ব্যাসার্ধ আছে না, এই যে একটা নির্দিষ্ট ব্যাসার্ধ, এই যে একটা নির্দিষ্ট ব্যাসার্ধের এই যে কক্ষপথে থেকে এখানে ঘুরতেছে, সব জায়গায় এই যে 8টা মেনটেন করতেছে, এই 8টা মেনটেন করতেছে, সব জায়গায় 8টা মেনটেন করতেছে। এটা হচ্ছে যে তোমার ঘূর্ণনগতির সংখ্যা, ঠিক আছে? এই ঘূর্ণনগতির সংখ্যাটা তুমি অবশ্যই এই যে আমি তো তোমাকে এখানে বলতেছি না, এই যে ঘূর্ণনগতি এটা লিখে রাখো, ঠিক আছে? এই যে এটা সংজ্ঞা, এটা আরো একটা সংজ্ঞা দেখো, বৈদ্যুতিক ফ্যান, একটা এক্সাম্পল, ঘড়ির কাঁটার ঘূর্ণন, ঘুরতে থাকা লাটিম ইত্যাদি, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি তোমাকে এগুলো বুঝে দিচ্ছি কারণ এগুলো পরও আবার আসবে, ঠিক আছে? তো যাতে আমাদের বারবার বুঝে না লাগে এই জিনিসটা এখান থেকে মাথায় রাখবো। আমি তোমাকে কি বলি শুনো, তুমি মেইন কন্ডিশনটা মাথায় রাখবো, খেয়াল করো। এখানে ইম্পর্টেন্ট জিনিসটা কি, ঘূর্ণনগতির ক্ষেত্রে যে একটা নির্দিষ্ট বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে বৃত্তাকার ব্যাসার্ধের কক্ষপথে ঘুরে সবসময় একই ব্যাসার্ধের কক্ষপথে ঘুরবে, ঠিক আছে? এই যে খেয়াল করো, একটা ইটের ক্ষেত্রে তো এটা সবসময় সেম। আর এই যে যখন একটা বস্তু হবে তখন বস্তুর প্রতিটি কণা, এই যে এই কণাটা যদি এখানে ঘুরতে থাকে না, যে সে যখন এখানে আসবে এই যে এই কণাটা সেম, এই যে সেম দূরত্ব থাকবে, আবার যখন এখানে আসবে না তখন সেম দূরত্ব থাকবে, মানে প্রতিটি কণা একটা সেম কক্ষপথে, সেম ব্যাসার্ধের কক্ষপথে থেকে এই যে এই কণাটা হচ্ছে এই কক্ষপথে ঘুরবে। কি বলতে বুঝছি? আমি আশা করি বুঝতে পারছি। এরপর হচ্ছে আমাদের পর্যাবৃত্ত গতি। আচ্ছা, পর্যাবৃত্ত গতিটা একটু ইন্টারেস্টিং। দেখো, কোন গতিশীল বস্তু যদি তার গতিপথে একটি নির্দিষ্ট বিন্দুকে একটি নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে বারবার অতিক্রম করে, তবে তাকে সাধারণ পর্যাবৃত্ত গতি বলি। এই যে এই কন্ডিশনগুলো মাথায় রাখো, লাল লেখাগুলো মাথায় রাখো, আমি তোমাকে এটা বুঝে দিচ্ছি। দেখো, আমি তোমাকে এটা কেমন বুঝাবো সেটার জন্য আমি একটা কাজ করি, একটু নিচে যাই, ঠিক আছে? দেখো, ধরো আমার কাছে একটা লেটসে একটা বিন্দু আছে আর একটা গাড়ি আছে, লেটসে এই গাড়িটা। এখন এই গাড়িটা হচ্ছে কি, যে এই যে একটা সার্কেল আছে, বৃত্তাকার পথ আছে, এই পথটা আছে, এই পথটাকে লেটসে প্রতি 5 সেকেন্ড পর পর একবার রাউন্ড করতেছে। মানে এই যে এভাবে আসে আবার এখান দিয়ে যাচ্ছে, আবার যাচ্ছে, রিপিট করতেছে, বারবার একটা লুপ করতেছে। এই গতিটা খেয়াল করো, কি করতেছে এখানে, প্রতি 5 সেকেন্ড পর মানে কি একটা নির্দিষ্ট সময় পর একই দিক থেকে, খেয়াল করো, এই বিন্দুর কথা চিন্তা করো, প্রথমবার এই গাড়িটা এই যে এই দিক থেকে আসতেছে না, এই যে খেয়াল করো, এই দিক থেকে এই ডিরেকশনে সেটাকে অতিক্রম করছে, আবার এরপরে খেয়াল করো আবার আসতেছে, আবার সেম ডিরেকশনে অতিক্রম করতেছে, আবার আসতেছে, আবার এই যে সেম ডিরেকশন অতিক্রম করতেছে, মানে এই বিন্দু থেকে সে সব সময় এই যে এই ডিরেকশন অতিক্রম করতেছে, এই ডিরেকশনে এই দিক থেকে অতিক্রম করতেছে। এই জন্য বলে যে একটা নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট সময় পর প্রতি 5 সেকেন্ড পর একই দিক থেকে, এই কথাটা ইম্পর্টেন্ট, এটা অনেকে হয়তো উল্লেখ করে না, এটা ইম্পর্টেন্ট যে একই দিক থেকে, এই যে খেয়াল করো এই বিন্দুটা খেয়াল করো যে এই যে একই দিক থেকে অতিক্রম করতেছে, এই জন্য এটাকে পর্যাবৃত্ত গতি বলে, ঠিক আছে? এখানে ইম্পর্টেন্টলি মাথায় রাখবে যে একটা নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট সময় পর একই দিক থেকে এমনটা যদি হয় যে প্রথম 5 সেকেন্ডে চলছে যায়, প্রথমবারে চলছে 5 সেকেন্ড লাগছে, পরবারই 6 সেকেন্ড, তাহলে এটা একটা কন্ডিশন ম্যাচ করে ফেলছে, যে ভুল করে ফেলছে, যে নির্দিষ্ট সময় পর হচ্ছে। আবার এমন যদি হয় যে ধরো গাড়িটা এই যে লেটসে এইখান থেকে আসছে, ঘুরে এখানে চক্কর দিছে, এরপর আবার এই গাড়িটা এবার এদিক দিয়ে চক্কর দিচ্ছে, এদিক থেকে, তখন কিন্তু হবে না। তখন দেখা যায় যে এই বিন্দুটাকে একবার তো সেই দিক থেকে চক্কর দিছে, এরপর যদি এখানে আসার পর আবার এদিক থেকে ব্যাক করতেছে, তখন দেখবো যে এই দিক থেকে অতিক্রম করতেছে, তখন আর এই যে একই দিক থেকে কন্ডিশনটা ম্যাচ হবে না, তখন এটা আর পর্যাবৃত্ত গতি হবে না। তো এই তিনটা জিনিস মাথায় রাখবা, কোন একটা গতি যদি তোমাকে চেক করতে বলে, তুমি এই তিনটা কন্ডিশন ম্যাচ করে চেক করবা, তারপর বুঝবা, ঠিক আছে? ঘড়ির সেকেন্ডের কাঁটা দেখবা যে সেটা সবসময় কেমন হয়, একটা নির্দিষ্ট দিক থেকে 1 ঘন্টা পর এই দিক থেকে অতিক্রম করতেছে, 1 ঘন্টা পর এই দিক থেকে অতিক্রম করতেছে। আমি আশা করি বুঝাতে পারছি। আমাদের হৃৎপিণ্ডের স্পন্দন, সূর্যের চারপাশে পৃথিবীর ঘূর্ণন, একটা নির্দিষ্ট সময় পর একই দিক থেকে হচ্ছে, এই জন্য সেটাকে পর্যাবৃত্ত গতি বলে। এরপর হচ্ছে স্পন্দন গতি। আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় রাখতে পারো, সেটা হচ্ছে পর্যায়কালের ক্ষেত্রে, পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে এই যে 5 সেকেন্ড পর ঘুরতেছে না, এটাকে বলে একটা পর্যায় আর কি। পর্যায়কাল কত এই গতির ক্ষেত্রে, সেটা হচ্ছে 5 সেকেন্ড, ঠিক আছে? এখন আমরা আসি যে স্পন্দন গতিটা, ঠিক আছে? স্পন্দন গতির ক্ষেত্রে কি করতে পারি আমরা দেখি। দেখো, তুমি একটা চিন্তা করো যে লেটসে একটা পেন্ডুলামের কথা চিন্তা করো। পেন্ডুলাম কেমন, এই যে এখানে ধর আমি এই যে এখান থেকে এনে ছেড়ে দিলাম পেন্ডুলামটাকে, এরপর ধর এখানে একটা বাড়ি বসে, এরপরে সে এখানে যাবে, আবার এই যে সেম দূরত্ব, এখানে যতটুকু দূরত্ব এই পরিমাণ দূরত্বের দিকে আসবে, এই যে আসলো, এরপর এরা খালি রিপিট করতে থাকবে, তাই না? একবার এদিকে যাবে, একবার এদিকে যাবে, একবার এদিকে যাবে, একবার এদিকে যাবে, যেমনকি আমরা দেয়াল গণিত থেকে একবার এদিকে যাবে, একবার এদিকে যাবে, একবার এদিকে যাবে। দেখো, এই যে এখান থেকে ছাড়ার পরে যে সে এখানে আসলো, ঠিক আছে, আবার যে এই যে ব্যাক করলো, এই পুরোটাকে আমি একটা পর্যায় বলতে পারি, ঠিক আছে? পুরোটা হচ্ছে একটা পর্যায়, কি বুঝছি, পুরোটা হচ্ছে একটা পর্যায়কাল, ঠিক আছে? সেই পর্যায়কালটা লেটস সে 5 সেকেন্ড। মাথায় রাখবা যে যাওয়া আবার আসা, এই পুরোটা হচ্ছে একটা পর্যায়কাল হচ্ছে 5 সেকেন্ড, ঠিক আছে? এবং এটা কিন্তু একটা পর্যাবৃত্ত গতি, এটা কেমন বুঝবে? দেখো, তুমি এই যে একটা পয়েন্টকে চিন্তা করো, যে এই পয়েন্টটাকে খেয়াল করো, এটা একটা পর্যাবৃত্ত গতি এবং এটার পর্যায়কাল 5 সেকেন্ড। এখন 5 সেকেন্ডের ভিতরে
এই যে বিন্দুটাকে সে কি এই যে এদিক থেকে অতিক্রম করে কিনা দেখো তো, খেয়াল করা যায় এইখান থেকে চলে গেল না, তার মানে এদিক থেকে অতিক্রম করছে, এরপরে আসছে এখানে আবার ব্যাক করছে। এখন তোমার মাথায় আসতে পারে ভাই এবার তো এদিকে, না খেয়াল করো, আমার কথা হচ্ছে যাই 5 সেকেন্ড পরে পরে একটা বিন্দুকে হচ্ছে কি মানে একটা নির্দিষ্ট সময় না, এই যে একটা নির্দিষ্ট সময় পর পর এক দিক থেকে অতিক্রম করতে হবে না। এখন সেই একটা নির্দিষ্ট সময় এখানে তো 5 সেকেন্ড, আমরা এটা মাথায় রাখতে যে একবার যায় আবার আসাটা হচ্ছে একটা পর্যায়ে গেল আমরা চিন্তা করতেছি, তখন খেয়াল করো 5 সেকেন্ড পরে দেখো এটা এই যে এখানে আসছে এটা কনসিডার হবে না, কারণ এখন 5 সেকেন্ড। এবার 5 সেকেন্ড পরে আবার কিন্তু সেই দিক থেকে যাবে, খেয়াল করো আবার এদিক থেকে যাবে, আবার এদিক থেকে যাবে, আবার এদিক থেকে যাবে, আবার আসবে, ঠিক আছে, আসতে এদিকে যাচ্ছে কিন্তু নাইস, সেটা আমরা কনসিডার করবো না, কারণ আমাদের পর্যায় হচ্ছে 5 সেকেন্ড পরে কিন্তু সে আবার এদিক থেকে আসতেছে, এই যে বিন্দুটাকে এদিক থেকে অতিক্রম করতেছে। তো খেয়াল করো একটা নির্দিষ্ট সময় পর 5 সেকেন্ড পর এই যে দিক থেকে এই বিন্দুটাকে অতিক্রম করতেছে, এই জন্য এটা একটা পর্যাবৃত্ত গতি। এখন এই পর্যাবৃত্ত গতিটা একটা স্পেশাল পর্যাবৃত্ত, কেন? কারণ এই পর্যাবৃত্ত গতির খেয়াল করো যে এই যে অর্ধেক সময়, খেয়াল করো তুমি যদি 2.5 সেকেন্ড কথা চিন্তা করো, দেখবা যে 2.5 সেকেন্ড ধরে এই বস্তুটা এই দিক থেকে এই যে দিকে গেছে, এরপর পরে 2.5 সেকেন্ড আবার দিক থেকে দিকে গেছে, মানে পর্যায়ের অর্ধেক সময় দিয়ে গেছে, পর অর্ধেক সময় দিয়ে গেছে, অর্ধেক সময় দিয়ে গেছে, অর্ধেক সময় দিয়ে গেছে, এই জন্য এই জিনিসটাকে বলা হয় স্পন্দন গতি। এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? এই জিনিসটাকে কি বলে? এই জিনিসটাকে স্পন্দন গতি বলে, যে কেমন পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলে, তবে তাকে স্পন্দন গতি বলে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখবা, যে এই গতিটা যে পর্যাবৃত্ত গতি, এটা অনেকে একটু মিসকনসেপ্ট করে, মানে ধারণা করতে পারে না যে এটা কেমনে পর্যাবৃত্ত গতি। কারণ খেয়াল করো, মনে করো যাচ্ছে ভাই এদিকে গেল আবার এরপর তো এইদিকে আসলো, তো গতি তো বিপরীত দিক থেকে হয়ে গেছে, না আমরা 5 সেকেন্ড সে পরে চিন্তা করবো, প্রথমে এইদিকে আসছে, ঠিক আছে, এরপর আসছে এটা কনসিডার করবো না, কারণ এখানে তো 5 সেকেন্ড, 5 সেকেন্ড পরে কিন্তু আবার এই দিক থেকে আসতেছে, এই জন্য এটা একটা পর্যাবৃত্ত গতি, ঠিক আছে? এবার আরেকটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে সরল ছন্দিত স্পন্দন বলে একটা কনসেপ্ট আছে, যেখানে এটা এখানে দেয়া নাই যদিও। সরল ছন্দিত স্পন্দনটা হচ্ছে এরকম, যে খেয়াল করো যে যখন এরকম সেম, তবে এই দূরত্বটা আছে না, এখানে তো এটা বাঁকা পথ না, যদি এমন হয় যে একটা বস্তু এরকম যে এখান থেকে লেটস এটা এই যে একটা বস্তু আছে, এখান থেকে একবার এদিকে যাচ্ছে, ধরো আমি এটা এইভাবে চিন্তা করা যে ধরো এখান থেকে শুরু করছে, এবার সরল রৈখিক পথে সে একবার এখানে আসছে, আবার এখানে আসছে, আবার এখানে আসছে, আবার এখানে আসছে, ধরো সে এখানে যায় আবার আসতে 5 সেকেন্ড লাগাইছে। এখন খেয়াল করো যে মানে পর্যায়ের অর্ধেক সময় যে 2.5 সেকেন্ড এদিকে গেল, আবার 2.5 সেকেন্ড এদিকে আসলো, এটা একটা পর্যাবৃত্ত গতি এবং এটা একটা স্পন্দন গতি বলতে পারো, এটা একটা স্পন্দন গতিও। তবে এটা একটা ইন্টারেস্টিং যে এটা সরল ছন্দিত স্পন্দন কেন? কারণ এটা হচ্ছে যে এটা একটা সরলরেখা বরাবর চলতেছে, এই যেটা বাঁকা পথে চলতেছে কিন্তু এটা সরলরেখা পথে চলতেছে, তো এটা একটু মাথায় রাখবা। এটা হচ্ছে সরল ছন্দিত স্পন্দন, কি সেটা হচ্ছে এক বিশেষ প্রকার স্পন্দন গতি, এই যে এরকম বিশেষ স্পন্দন গতি, তবে সেটা সরলরেখা চলে বলে এটাকে সরল ছন্দিত স্পন্দন বলে, ঠিক আছে? তাহলে একটা মাথায় রাখবা যে কি জানে, পর্যাবৃত্ত গতি কি একটা নির্দিষ্ট সময় বিন্দুকে একটা নির্দিষ্ট সময় পর পর একদিক থেকে অতিক্রম করে। এই যে স্পন্দন গতি কি, সেটা এক ধরনের পর্যাবৃত্ত গতি, তবে সেটা হচ্ছে কি যে পর্যায়কালের অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় অন্যদিকে। এরপরে খেয়াল করো যে এটা কি, এটা হচ্ছে সরল ছন্দিত স্পন্দন আবার স্পন্দন গতি আবার পর্যাবৃত্ত গতিও, তবে সরল ছন্দিত স্পন্দনটা খালি একদম ওই যে সরল পথে চলে যায়, এই জন্য এটাকে সরল ছন্দিত স্পন্দন বলে। মানে তোমাকে আমি বলতে চাচ্ছি যে স্পন্দন গতি, সরল ছন্দিত স্পন্দন সবাই পর্যাবৃত্ত গতি, তবে পর্যাবৃত্ত গতির একটা স্পেশাল টাইপ স্পন্দন গতির একটা স্পেশাল টাইপ হচ্ছে সরল ছন্দিত স্পন্দন। আমি আশা করি বুঝাইতে পারছি। এখন আমরা এখানে আসি, এই জিনিসগুলো বুঝাই দিছি, এবার দেখবো যে অহরহ কোশ্চেন এখানে আমাদের কমন, কারণ এই জিনিসটাই ইম্পর্টেন্ট। এরপরে বাকি বারে বারে এই জিনিসগুলো আসতেছে আমরা জাস্ট দাগাই দিব, ঠিক আছে? তুমি এখান থেকে সংখ্যাগুলো মুখস্থ করে ফেলবো, আর টাইপটা ইনটিউশন সহকারে তো ভাই বুঝে দেওয়ার চেষ্টা করছি, আশা করি কনফিউজ করি না, একটু চিন্তাগুলো বুঝে যাওয়ার কথা, এগুলো মুখস্থ করে ফেলবা। এখানে সরল ছন্দিত স্পন্দনটাও স্পেশালি মাথায় রাখো। এরপর এখন আমরা জাস্ট এগুলো পড়ে যাবো, আর কিছু বলবো না, ঠিক আছে? আমাদের কোনটা ডান আমরা জাস্ট দাগাবো, ঠিক আছে ভাই? এগুলো মুছে ফেলি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এগুলো শেষ, এটাও শেষ, সবগুলো ভাই দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এরপরে খেয়াল করতে হবে স্কেলার রাশি, ভেক্টর রাশি। বা স্কেলার রাশি কাকে বলে? যে রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশের জন্য শুধু মানের প্রয়োজন, তাকে স্কেলার রাশি বলে। স্কেলার রাশিকে যেমন ভর, তারপর হচ্ছে যায় উচ্চতা, কাজ, ক্ষমতা, শক্তি, এগুলো সব স্কেলার রাশি। আর ভেক্টর রাশি কি? যে রাশিকে প্রকাশের জন্য সম্পূর্ণভাবে প্রকাশের জন্য, এটা মাথায় রাখবা, এই কথাটা মেনশন করো, ইম্পর্টেন্ট কথাটা মেনশন করো সবসময়, ঠিক আছে? মানে লজিক যে জিনিসটা আছে সেটা ইম্পর্টেন্ট কথাটা মেনশন করো, তাহলে 4 নাম্বার দিয়ে দিবে। ভেক্টর রাশি কি? সম্পূর্ণভাবে প্রকাশের জন্য মান ও দিক উভয়টাই প্রয়োজন, সেটাকে ভেক্টর রাশি বলে। ভেক্টর রাশি কি? দুইটা এক্সাম্পল দিয়ে দেবে, বল, তড়িৎ প্রাবল্য, সরণ ইত্যাদি ভেক্টর রাশি, ঠিক আছে? এরপর হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে যায় সরণ, দ্রুতি, সুষম দ্রুতি ইত্যাদি, ঠিক আছে? আচ্ছা, সরণ কাকে বলে সেটা হচ্ছে তুমি এটা মাথায় রাখবে যে দুটি বিন্দুর সরল রৈখিক দূরত্বকে সরণ বলে, দুটি বিন্দুর সরল রৈখিক দূরত্বের সম্পর্ক বলে সরণ বলে, ঠিক আছে? মাথায় রাখবে যে এটা, এখানে যে জিনিসটা মাথায় রাখবে যে
সরল রৈখিক বলতে পারো, বা বলতে পারো হচ্ছে যে ন্যূনতম দূরত্বকে, দুটি পয়েন্টের ন্যূনতম দূরত্বকে সরণ বলে, ঠিক আছে? কারণ ন্যূনতম দূরত্বটাই হচ্ছে আসলে সরল রৈখিক দূরত্ব, সরল রেখা টানলে যে দূরত্বটা হয় সেটাই। তা আমি আশা করি বুঝতে পারছি, জাস্ট গোছায় লিখে দিবা। দ্রুতি কাকে বলে? দ্রুতি বলতে বোঝায় কি, সময়ের সাথে দূরত্বের পরিবর্তনকে দ্রুতি বলে, ঠিক আছে? সময়ের সাথে সময় নিচে উপর হচ্ছে দূরত্ব, ঠিক আছে? সময়ের সাথে দূরত্বের পরিবর্তনকে দ্রুতি বলে। সুষম দ্রুতি বা কাকে বলে? সময়ের সাথে দূরত্বের পরিবর্তন যদি সুষম থাকে তাকে সুষম দ্রুতি বলে। এখন এটা কেমনে? ধরো প্রথম সেকেন্ডে 10 মিটার গেছে, পরের সেকেন্ডও সে 10 মিটার গেছে, তারপরের সেকেন্ডও সে 10 মিটার গেছে, মানে কি প্রতি সেকেন্ডে সে 10 মিটার করে যাচ্ছে, তাহলে সেটাকে আমরা সুষম দ্রুতি বলবো, ঠিক আছে? আর যদি এমন হয় যে প্রথম সেকেন্ডে 12 মিটার গেছে, এরপর 10, এরপর আবার 20 গেছে, তখন এটাকে অসম দ্রুতি বলবো। সমদ্রুতি চলে আসছে, ঠিক আছে? গড় দ্রুতিকারী মানে কি? গড় দ্রুতি মানে হচ্ছে যাই মোট যে দূরত্বটা গেছে না, মাথায় রাখবো যে মোট দূরত্বটা ডিভাইড বাই মোট সময়। অর্থাৎ কোন একটা গতিপথের আমি যদি মোট দূরত্ব বাইর করি, সেটাকে আমি মোট কত সময় লাগছে সেটাকে আমি যদি ভাগ করে দিই, তাহলে সেটা হচ্ছে যায় কি গড় দ্রুতি। এখানে মাথায় রাখবো যে দ্রুতির ক্ষেত্রে সবসময় দূরত্বটা চিন্তা করবা, দূরত্বটা, ঠিক আছে? আর সরণের ক্ষেত্রে হচ্ছে যায় সরলরৈখিক দূরত্বটা, ঠিক আছে? দ্রুতি আর দূরত্বের পথে কি, যেমন এই বিন্দু আর লেটসে এখানে বি বিন্দু, লেটসে এখানে বাঁকা পথে গেছে, তাহলে এই যে বাঁকা পথের দূরত্বটা হচ্ছে যে এটা দূরত্ব, আর একদমই এই থেকে বি এর সরণ হচ্ছে যে এই যে এটা দূরত্ব, এ আর বি পয়েন্টের দূরত্ব হচ্ছে যে এই যে বাঁকা পথটা, মানে এখানে সবগুলো এই যে বড় দূরত্বটা চিন্তা করতে হবে, আর এই থেকে বি এর সরণটা হচ্ছে এই যে একদম সরলরৈখিক দূরত্বটা। আমি আশা করি বুঝতে পারছি। তাৎক্ষণিক দূরত্ব কি? কোন একটা গতিপথে একটা নির্দিষ্ট মুহূর্তের দ্রুতিকে বলে তাৎক্ষণিক দ্রুতি। লেটসে এ থেকে বিতে গেছে, এই যে এই থেকে বিতে গেছে, হচ্ছে এখানে 5 সেকেন্ড লাগছে। এখন ধরো লেটসে 2.5 সেকেন্ড এখানে ছিল, এই পয়েন্টটা ছিল, আমি একদমই যে 2.5 সেকেন্ডে তার দ্রুতি কত সেটা বাইর করতে চাচ্ছি, তখন এটাকে বলে তাৎক্ষণিক দ্রুতি। এটা কেমনে বাইর করতে হবে? সেটা হচ্ছে কি যে ওই 2.5 সেকেন্ডের আশেপাশে একটা ক্ষুদ্র সময় নিতে হয়। ধরো লেটসে 2.5 সেকেন্ড থেকে 2.6 সেকেন্ডের দ্রুতি বাইর করি, সেটাকে তাৎক্ষণিক দ্রুতি বলে। অর্থাৎ কোন একটা নির্দিষ্ট মুহূর্তে খুবই অল্প সময়ের জন্য যে দ্রুতিটা বাইর করে সেটাকে বলা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি, ঠিক আছে? এটা বলা। বেগ কাকে বলে? সময়ের সাথে সরণের পরিবর্তন। এটা মাথায় রাখবে যে সময়ের সাথে সরণের পরিবর্তন, ঠিক আছে? এই কথাটা মাথায় রাখবা, সময়ের সাথে সরণের পরিবর্তনকে বেগ বলে, ঠিক আছে? গড় বেগ কাকে বলে? মোট সরণকে মোট সময় দ্বারা ভাগ করলে গড় বেগ পাওয়া যায়, ঠিক আছে? মোট সময়কে মোট সরণ দ্বারা বেগের ক্ষেত্রে অবশ্যই সরণ, এটা মাথায় রাখবে। আর অসম বেগ কাকে বলে? অসম বেগ হচ্ছে যাই এই যে মাত্র যেমনটা দিলাম আর অসম দ্রুতি ক্ষেত্রে লেছে অসম বেগ মানে কি? ধরো প্রথম সেকেন্ডে 10 গেছে, এরপর সেকেন্ডে 20 মিটার না গিয়ে এরপর 10 মিটার না গিয়ে 20 মিটার গেছে, তাহলে কি প্রতি সেকেন্ডে সে এলোমেলো করে যাচ্ছে। প্রথম সেকেন্ডে 10, এরপর সেকেন্ডে 12, এরপর সেকেন্ড 20, তাহলে সেটাকে অসময় বেগ বলে। ত্বরণ বলতে বুঝে কি? ত্বরণ হচ্ছে কি যে সময়ের সাথে বেগের পরিবর্তন, ঠিক আছে? লেছে কোন একটা বস্তুর প্রথম সেকেন্ডে বেগ ছিল লেছে 10, এরপর সেকেন্ডে লেছে হয়ে গেল 15, পরের সেকেন্ডে লেছে হয়ে গেল 20। এখন খেয়াল করো প্রতি সেকেন্ডে কত করে বৃদ্ধি পাচ্ছে, দেখো এখানে 5 বৃদ্ধি পাইছে, এই সেকেন্ডে 5, এরপর সেকেন্ডে ধরো লেছে 4 সেকেন্ডে 25 হয়ে গেছে, মানে প্রতি সেকেন্ডে কত বৃদ্ধি পাচ্ছে? 5 করে বৃদ্ধি পাচ্ছে না? এই 5 মিটার এই 5টা হচ্ছে ত্বরণ, ঠিক আছে? তাহলে আমরা ত্বরণ কি বলবো সেটা চাই, কোন গতিশীল বস্তুর প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি, যে বেগ বৃদ্ধির হারকে কি বলে? ত্বরণ বলে। আর সুষম ত্বরণ মানে কি? এই যে প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হার কত? 5 এই ক্ষেত্রে এটাকে বলে সুষম ত্বরণ। আর এমন যদি প্রথম সেকেন্ডে 10 ছিল, পরের সেকেন্ডে 15, এরপর সেকেন্ডে লেখছে 18 হয়েছিল, তখন এই সেকেন্ডে বৃদ্ধি কত? 3 না? এখন গেল প্রথম সেকেন্ডে 5 বৃদ্ধি পেয়েছে, এরপর সেকেন্ডে 3, এরপর সেকেন্ডে 5, মানে যদি বৃদ্ধিটা অসম হয় আর কি, মানে এক না থাকে, একই পরিমাণ বৃদ্ধি না হয়, তখন সেটাকে কি বলে? অসম ত্বরণ বলে। তুমি মাথায় রাখবে কি যে প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হার যদি ভিন্ন হয় তাহলে সেটাকে কি বলে? অসম ত্বরণ বলে। মন্দন বা ঋণাত্মক ত্বরণ কাকে বলে? একদম সিম্পল হচ্ছে বেগ বৃদ্ধি না হয়। এখানে খেয়াল করো 5 থেকে 15 থেকে 20 হয়েছে, 20 থেকে 25। এখন যদি হয় যে প্রথম সেকেন্ডে 20 ছিল, এরপর সেকেন্ডে 15 হয়ে গেছে, এরপর সেকেন্ডে 10 হয়ে গেছে, তখন এখানে কি হয়েছে? বেগ হ্রাস হয়েছে, এই জন্য এটাকে কি বলবে? মন্দন বা ঋণাত্মক ত্বরণ। অর্থাৎ সময়ের সাথে বেগ হ্রাসের হারকে কি বলে? ত্বরণ বা ঋণাত্মক ত্বরণ বা মন্দন বলে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমাদের মনে হয় ক গুলা শেষ আর কি, এগুলো হচ্ছে এখন থেকে খ শুরু, কারণ এই যে খেয়াল করো ব্যাখ্যা করো কথাটা বলছে, ব্যাখ্যা করো কথাটা মেনশন করছে, ঠিক আছে? আচ্ছা, প্রথমে কি বলছে? এই বিশ্বের সকল স্থিতি আপেক্ষিক, সকল গতি আপেক্ষিক, মানে ওই যে গতিও স্থিতি আপেক্ষিক, এটা ভাই প্রথমে ব্যাখ্যা করে দিচ্ছি। এটা কেন? কারণ আমরা এক সাপেক্ষে চিন্তা করতে হয়, প্রসঙ্গ বিন্দু সাপেক্ষে চিন্তা করতে হয়। কারো সাপেক্ষে একটা কিছু গতিশীল হলে আরেকজনের সাপেক্ষে স্থির হতে পারে, এই জন্য সকল গতি বা স্থিতি আপেক্ষিক। জাস্ট ওগুলো একটু ব্যাখ্যা করে হয়ে গেল। চলন্ত বাতাসে গাছপালাগুলো গতিশীল মনে হয় কেন? এটা ওই যে প্রসঙ্গ আপেক্ষিকতার কারণে, এক কথা উত্তর হচ্ছে আপেক্ষিকতার কারণে। এবার একটু ব্যাখ্যা করে দেবে, ঠিক আছে? বাস ওই যে ভাইয়া যেগুলো দিলাম এগুলো একটু বলে দিবে। চলন গতি ও ঘূর্ণন গতির মধ্যে দুটি পার্থক্য। চলন গতি হচ্ছে কি? ওই যে প্রত্যেকটা কণা, একটা বস্তুর প্রত্যেকটা কণা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে, একদম ডিটেলসে বলে দিলাম। আর ঘূর্ণন গতি মানে কি? একটা অক্ষকে কেন্দ্র করে এই যেভাবে ঘুরতেছে, ঠিক আছে? এটা মাথায় রাখবা।
এখন তোমাকে তো দুইটা পার্থক্য লিখতে বলছে না, তুমি প্রথমে সংখ্যাটা দিয়ে দিবে, দুইটা সংখ্যা পার্থক্য, এরপর বলে দিবা যে চলন গতি হচ্ছে কোনো অক্ষের সাপেক্ষে চলে না, আর এই যে ঘূর্ণন গতি একটা অক্ষের সাপেক্ষে চলে, হয়ে গেল। সকল ধরনের বেগের পরিবর্তন সুষম ত্বরণ হবে কি না, সকল ধরনের বেগের পরিবর্তন সুষম ত্বরণ হবে না, আমরা মাত্রই দেখছি যে খেয়াল করো কোনো কোনো বেগ হতে পারে যে 10, এরপরে 15, এরপরে 20, এরপরে 25, মানে কি এটা হচ্ছে একটা সুষম ত্বরণ, প্রত্যেক সেকেন্ডে যে বেগ বৃদ্ধির হার সেম। আবার এমন হতে পারে যে মাত্র আবার দেখলাম যে ধরো এখানে প্রথমে 10 থেকে 15, এরপর 15 থেকে 25 হয়ে গেছে, মানে প্রথম সেকেন্ডে 5 বৃদ্ধি পেয়েছে, এরপর সেকেন্ডে 10 বৃদ্ধি পেয়েছে, এরপর সেকেন্ডে লেগেছে আবার 20 বৃদ্ধি পেলো, তো তখন তো সেটা অসম ত্বরণ হয়ে যাবে, মানে সুষম ত্বরণ না। মানে প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হার সেম নাও হতে পারে, সেম হতে পারে, তো এখানে যে সুষম ত্বরণ হবে না, নাও হতে পারে, ঠিক আছে, সুষম ত্বরণ নাও হতে পারে, মানে প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হার সেম নাও হতে পারে, এটা খুবই লজিক, ঠিক আছে। তুমি এই যে জিনিসগুলো একটু জাস্ট বলে দিবা, হয়ে গেল। চলন্ত পেনের সুইচ হঠাৎ বদ্ধ করার পর প্যানের গতি কোন ধরনের গতি? আচ্ছা খেয়াল করো, চলন্ত পেনের সুইচ যদি আমি হঠাৎ বদ্ধ করে দিই, তাহলে প্যানটা আস্তে 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 প্রথমে স্পিডে ছিল, এরপর আস্তে 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 মানে বদ্ধ হয়ে যাবে, তাই না? তাহলে বলতে পারি যে এটা খেয়াল করো, এটাকে তুমি কি বলতে পারো, এটা ঘূর্ণন গতি বলতে পারো। কারণ কি, ফ্যানের গতি একটা ঘূর্ণন গতি, কারণ প্রত্যেকটাই যে ফ্যানের পাখাগুলা এই যে খেয়াল করো, এই যে অক্ষরটাকে কেন্দ্র করে এই যে নির্দিষ্ট অক্ষর ব্যাসার্ধের কক্ষপথে এই যে ঘুরতে থাকে ঘুরতে থাকে। এখন এটাকে তুমি পর্যাবৃত্ত গতি বলতে পারতা যখন হচ্ছে একদম প্রতি সেকেন্ডে মানে প্রত্যেকটা রাউন্ডে যে এখান থেকে যে এখানে আসতেছে সেম সময় লাগতো, কিন্তু এখানে সুইচ বদ্ধ করার কারণে এটা তো আস্তে আস্তে ঘুরবে, তাই না? প্রথমে যত স্পিডে ঘুরতেছে আস্তে আস্তে স্পিড কমে যাবে না, এই জন্য এটাকে পর্যাবৃত্ত গতি বলতে পারো না, কারণ পর্যায়কালটা এখানে সেম নাই, চালানো অবস্থায় পর্যায়কালটা সেম থাকে, কারণ তখন মোটামুটি একটা সেম স্পিডে ঘোরার চেষ্টা করে, ঠিক আছে। বৃত্তাকার পথে সমদ্রুতিতে ঘূর্ণায়মান সাইকেলের গতি পর্যাবৃত্ত গতি। হ্যাঁ অবশ্যই, পর্যাবৃত্ত গতি আমরা কি জানি? পর্যাবৃত্ত গতি আমরা জানি যে একটা নির্দিষ্ট দিকে একটা নির্দিষ্ট সময় পর পর ঘুরতে হবে, তাই না? এখন যদি বৃত্তাকার পথে বলছে, এখন বৃত্তাকার পথে যদি এই যে সমদ্রুতি মানে কি? সমদ্রুতি মানে কি? মানে প্রতি সেকেন্ডে সেম দূরত্ব অতিক্রম করতেছে। এখন প্রতি সেকেন্ডে যদি লেটছে এখানে 5 মিটার অতিক্রম করে, ধরো এই পুরো বৃত্তটা লেটছে 25 মিটার, তাহলে 25 মিটার দূরত্ব অতিক্রম করতে তার কত সময় লাগবে? 5 সেকেন্ড, ঠিক আছে। এখন যে এবার যেহেতু সমদ্রুতিতে চলতে থাকবে, তো প্রতিবার ঘুরতে সে কত লাগবে? 5 সেকেন্ড লাগবে, প্রতিবার ঘুরতে 5 সেকেন্ড লাগবে, প্রতিবার ঘুরতে 5 সেকেন্ড লাগবে। এই জন্য এটাকে আমরা পর্যাবৃত্ত গতি বলতে পারবো, কারণ এই যে একটা নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করতেছে, এই জন্য এটাকে আমরা পর্যাবৃত্ত গতি বলতে পারবো। কিন্তু এমন সমদ্রুতি না হয় অসমদ্রুতি বললে আমরা এটাকে বলতে পারতাম না, ঠিক আছে। দোদুল্যমান দোলনার গতি। দোলনা কেমন? এই যে খেয়াল করো, লেটস সে যে দোলনা এরকম আর কি, মাত্র যে এক্সাম্পল যেটা দিলাম সেটা এরকম যে একবার এদিকে যাবে, আবার 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 এদিকে যাবে, দোলনা এমন না? তো এটা একটা অবশ্যই একটা পর্যাবৃত্ত গতি, এটা একটা পর্যাবৃত্ত গতি, ঠিক আছে। এবার এটা পর্যাবৃত্ত গতি তো ঠিক আছে, এটা একটা স্পন্দন গতি, এটা মাথায় রাখতে পারো, ঠিক আছে। কারণ দোলনার ক্ষেত্রে পর্যায়কালের অর্ধেক সময় দিকে যায়, বাকি অর্ধেক সময় দিকে যায়, অর্ধেক সময় দিকে বাকি অর্ধেক সময় দিকে, ঠিক আছে। এটা মাথায় যে এটা একটা পর্যাবৃত্ত গতি প্লাস স্পন্দন গতি, ঠিক আছে। দোলন গতি একটাই পর্যাবৃত্ত গতি। আচ্ছা এইটাই দোলনের এক্সাম্পল, বা এটা দোলনা দিয়ে বুঝে দিলাম, ঠিক আছে। দোলনা এরকম দেখবা যে এইদিকে এটাকে দোলন বলে আর কি, এটাগুলোকে দোলন বলে আর কি, ঠিক আছে। এই যে একটা জিনিস থাকবে এটাকে দোলন বলে, ঠিক আছে। এটা মাথায় দোলন গতি একটা পর্যাবৃত্ত গতি এবং স্পন্দন গতি, দুইটাই গতি, ঠিক আছে। সকলের স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত স্পন্দন গতি নয়। খেয়াল করো ভাই, বুঝাইলাম তোমাকে, স্পন্দন গতি হতে হলে একটা পর্যাবৃত্ত গতি আগে হতে হয়, এবং ওই পর্যাবৃত্ত গতি যদি অর্ধেক সময় দিকে আর অর্ধেক সময় দিকে যায়, তবে সেটা স্পন্দন গতি হয়, ঠিক আছে। অবশ্যই স্পন্দন গতি হলে সেটা অবশ্যই একটা পর্যাবৃত্ত গতি, কিন্তু পর্যাবৃত্ত গতি হলে সেটা স্পন্দন গতি হবে না। এটা খুবই কমন সেন্স ভাই, বুঝে বলছি, ঠিক আছে। আগেগুলো দেখলে বুঝে যাওয়ার কথা, ঠিক আছে। এরপর বলছে কি যে সকল ঘূর্ণন গতি পর্যাবৃত্ত গতি নয়। হ্যাঁ অবশ্যই সকল ঘূর্ণন গতি অবশ্যই পর্যাবৃত্ত গতি নয়। কেন? কারণ খেয়াল করে, এই যে আমি এই যে একটা জিনিসকে যদি বারবার এই যে ধরো এই জিনিসটাকে খালি ঘুরি, তাহলে এটা ঘূর্ণন গতি হয়ে যাবে। ডাজেন্ট ম্যাটার আমি প্রত্যেকবার ঘুরতে একই সময় নিচ্ছে কিনা, ঠিক আছে, আমি ঘুরলেই হইলো, কিন্তু পর্যাবৃত্ত হওয়ার জন্য কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর ঘুরতে হয়, ঠিক আছে। তা আমি যদি খেয়াল করি, এটাকে আমি ঘূর্ণন গতি বলতে পারি, কিন্তু এটাকে আমি তো পর্যাবৃত্ত গতি বলতে পারবো না। অবশ্যই সকল ঘূর্ণন গতি কি পর্যাবৃত্ত গতি নয়, এটা অবশ্যই কমন সেন্স। ঘড়ির পেন্ডুলাম সেম পর্যাবৃত্ত স্পন্দন গতি জানি, ঘড়ির কাটাগতি পর্যাবৃত্ত ঘূর্ণন গতি আমরা জানি, ঠিক আছে। আমি আশা করি বুঝতে পারছি, ঠিক আছে। এখন আমাদের আরো কিছু আছে, আমরা সেগুলো নিয়ে আসি, সেগুলো মুছে, ঠিক আছে। আচ্ছা ব্যাগটাকে আসবে ভাই, একটু ডানে গিয়ে এখান দিয়ে বাকি কোয়েশ্চেন গুলো আনি, ঠিক আছে, ঠিক আছে। দেখো, আরে ভাই সেম সেম সেম, এখন আমাকে আর কিছু কষ্ট করা লাগবে না, খালি বলে দিব, ঠিক আছে। তুমি নিজে বুঝে নিবা আশা করি, হোপফুলি, কারণ দেখাইছি না এগুলা। ঘড়ির কাটাগতি সেম জানি, সরল দোলকের গতি ওই সরল দোলক আর কি, দোলন বলে সরল দোলক বলে, এই যে এটা সরল দোলক বলে। মানে প্রথমে স্পন্দন গতি কি আগে বলে সেটা বলবা, এরপর বলছে হ্যাঁ সরল দোলকের গতিতে এমন হয়, তার মানে এটা একটা স্পন্দন গতি, ঠিক আছে। সূর্যের চারদিকে পৃথিবীর কোন ধরনের গতি? এটা একটা পর্যাবৃত্ত গতি। কেন? কারণ এই যে সূর্যের চারপাশে এই যে পৃথিবী এরকম একটা বৃত্তাকার উপবৃত্তাকার কক্ষতে বারবার ঘুরতেছে, এই জন্য এটা একটা
পর্যাবৃত্ত গতি। সূর্যকে হ্যালির ধূমকেতুর গতি একটা পর্যাবৃত্ত গতি, কারণ একটা সূর্যকে ঘুরে হ্যালিও সেম এই যে একটা নির্দিষ্ট কক্ষপথে এরকম ঘুরতেছে 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 ঘুরতেছে, ঠিক আছে। এটা একটা নির্দিষ্ট সময়, ওই সময়টা উল্লেখ করে দিও, তাহলে আর একটু সুন্দর হবে, ঠিক আছে। সূর্যকে ঘিরে হ্যালি মনে হয় ধূমকেতুটা মনে হয় 76 বছর পর পর ঘুরে, তো এটা একটু ম্যাচ করে দিলে সুন্দর হয় আর কি, ঠিক আছে। সূর্যের চতুর্দিকে পৃথিবীর গতি, সূর্যের চতুর্দিকে পৃথিবীর গতি, এটা মাত্র আসছে মানে পৃথিবীর গতি। আচ্ছা, পর্যাবৃত্ত গতি হলে স্পন্দন গতি নয় কেন? এটা খুবই কমন সেন্স ভাই। স্পন্দন গতি হতে হলে পর্যায়কালের অর্ধ সময় দিকে, পর্যায়কালের অর্ধ সময় বাকি দশমের দিকে। এখন সূর্য কি পৃথিবী কি এমন হয় না? তার মানে এটা অবশ্যই স্পন্দন গতি না। সূর্যের চারদিকে ভাই, সূর্যের চারদিকে পৃথিবীর গতি মানে বার্ষিক গতিটা, যেটা আমরা এটা বলি 366 দিন না 65 দিনে একবার ঘুরে। পর্যাবৃত্ত গতি হলে গুণন গতি নয়। আচ্ছা, গুণন গতি নয় কেন এটা বুঝতে হবে, কারণ কি দেখো, পর্যাবৃত্ত গতি কেন? কারণ এই যে এটা যদি সূর্য হয়, এটা যদি সূর্য হয়, পৃথিবী এই যে একটা উপবৃত্তাকার কক্ষপথে খালি ঘুরতেছে 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 একটা নির্দিষ্ট সময় পর পর ঘুরতেছে, এই জন্য এটাকে আমরা তোমার হচ্ছে কি যে পর্যাবৃত্ত গতি বলি। কিন্তু গুণন গতি নয় কেন? কারণ গুণন গতি নয় কারণ তুমি যদি এটাকে পৃথিবী চিন্তা করে দেখো, পৃথিবী কিন্তু সবসময় একটা নির্দিষ্ট দূরত্ব থেকে ঘুরে না। এটা যদি আর হয়, যেহেতু এটা একটা এটা জানো না কিনা জানি, পৃথিবী যে ঘুরে এটা একটা একদম সম্পূর্ণ গোলাকার না। অনেকে আমরা সাধারণত আঁকলে মনে করি যে এরকম একটা গোলাকার, কিন্তু গোলাকার না, এটা একটা উপবৃত্তাকার কক্ষপথ। তো এই জন্য দেখা যায় যে এই দূরত্বটা আর এই দূরত্বটা সেম না, এই জন্য একটা নির্দিষ্ট দূরত্ব থেকে ঘুরে না বিদায় এটা ঘূর্ণন গতি বলা যায় না, কিন্তু এটা একটা অবশ্যই পর্যাবৃত্ত গতি, ঠিক আছে। কারণ একটা নির্দিষ্ট সময় পর পর একদিক থেকে ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, কিন্তু ঘূর্ণন গতি না, কারণ এই যে একটা নির্দিষ্ট দূরত্ব থেকে ঘুরতেছে না, ঠিক আছে। কনসেপ্ট স্কেলার ও ভেক্টর রাশি কি? ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিকের প্রয়োজন হয় কেন? কারণ কিছু কিছু রাশি আছে যাদেরকে আমি যদি শুধু মান বলে দিই তাহলে সেটা সম্পূর্ণরূপে প্রকাশ পায় না, এই জন্য আমাকে হচ্ছে যে ভেক্টর রাশির মান বলে দিকে বলে দিই। যেমন একটা এক্সাম্পল দিবা, বলবো যে যেমন আমি যদি বলি যে লেটস সে 15 নিউটন বল কাজ করতেছে, এখন 15 নিউটন বলটা কাজ করতেছে কিসের উপর, কিভাবে সেটা নির্ভর করে। দেখো, আমি যে একটা বস্তুকে ধরো লেটস সে আমি এখান থেকে এখানে আনতে চাই এই বস্তুটাকে, এখন আমি এই বলটা দিব, এই বলটা আমি যদি এই দিকে দিই তাহলে এই বস্তুটা এখানে যাবে, আমি এই দিক থেকে দিই তাহলে এখানে যাবে, আমি এই দিক থেকে দিলে এখানে। এখন এইখানে আনার জন্য আমার যে কাজটা আছে সেটাকে প্রকাশ করার মানে কাজ করার জন্য আমাকে একটা নির্দিষ্ট দিকে দিতে হবে, এই দিক থেকে দিতে হবে তাহলে এখানে আসবে। তো এটা ইম্পর্টেন্ট, যে দিকটাই ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট, এই জন্য এটাকে আমরা মানে দিকটাও লাগে প্রকাশ করার জন্য সম্পূর্ণরূপে। এই যে জাস্ট এটাই বলে দিবা, তুমি সুন্দর করে তোমার বাসায় হয়ে যাবে। দূরত্ব, তোমার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব স্মরণ ভিন্ন হওয়ার কারণ নির্ণয় করো। এটা খুবই কমন সেন্স ভাই। আর দূরত্ব হচ্ছে কি, আমার যে পথটা আছে, ধরো তোমার বাড়ি এটা আর স্কুলে এটা বি, এখন তুমি যাও এই পথে, লেটস এই পথে যাও, এখন দূরত্ব মানে কি পুরো পথটা, ঠিক আছে। আর সরণ মানে কি যে সরলরেখী দূরত্বটা, তো অবশ্যই দুটো ভিন্ন হবে। জাস্ট এটাই বলে দিবা যে দূরত্ব মানে পুরো পথটা, আর সরলরেখী দূরত্বটা হচ্ছে সরণ, তো অবশ্যই দুটো দূরত্ব ভিন্ন হবে, কমন সেন্স। গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব থাকলেও সরণ নাও থাকতে পারে, অবশ্যই। কেন? খেয়াল করো, একটা বস্তু লেটস সে এই যে এ পয়েন্ট থেকে লেটস সে এই যে ঘুরে ঘুরে আবার বি পয়েন্টটা আসছে, এই পয়েন্টটা চলে আসছে, ঘুরে আবার এই পয়েন্টটা চলে আসছে, তো এখন তার সরণ কি? আচ্ছা তার দূরত্ব কি? দূরত্ব মানে এই যে পুরো পথটা লেটস সে 20 মিটার। আর সরণ কি? সরণ মানে কি? সরণ তো নাই, কারণ খেয়াল করো এইতে ছিল আবার এইতে চলে আসছে, বিতে এখানে থাকলে আমরা সরলরেখী দূরত্ব পাইতাম। এখন যদি এতে চলে আসছে, তো এর সাথে এর সরলরেখী দূরত্ব কোনো কিছু তো নাই, মানে এই জায়গায় চলে আসছে, তার এখানে কোনো সরণ নাই। সরণ থাকে কখন? যখন এই বাদ অন্য একটা বিন্দুতে থাকে, তখন আমরা এটা একটা সরলরেখী দূরত্ব আঁকতে পারি। এখন তো সরলরেখী দূরত্ব আঁকা যাচ্ছে না, তো এটা সরণ শূন্য, অর্থাৎ কি অতিক্রান্ত দূরত্ব থাকলে সরণ নাও থাকতে পারে। একটি বিন্দু সাপেক্ষে কোনো বস্তুর দূরত্বের পরিবর্তন না হলেও অবস্থানের পরিবর্তন হতে পারে। এটাকে আমরা চেঞ্জ করবো, এটা এইভাবে চেঞ্জ করে দেখো, দূরত্বের পরিবর্তন না হলেও, খেয়াল করো, এই একটা বিন্দু থেকে একটা বিন্দু সাপেক্ষে বলছে না, একটা বিন্দু সাপেক্ষে কোনো বস্তুর দূরত্বের পরিবর্তন, খেয়াল করো, দূরত্বের পরিবর্তন না হলেও অবস্থানের পরিবর্তন হতে পারে। কেমন? খেয়াল করো, এই যে একটা বিন্দু আছে, এই বিন্দু সাপেক্ষে ধরো একটা এই ফুটবল আছে, এই ফুটবলটা খেয়াল করো, সেম দূরত্ব থেকে কিন্তু সে এভাবে ঘুরতে পারে, ঘুরতে পারে না। ঘুরলে হইলেও কি যে খেয়াল করো, তার দূরত্বের পরিবর্তন কিন্তু হবে না। একটা বৃত্তাকার পথে ঘুরতেছে যেহেতু সবসময় আর দূরত্ব থাকবে, কিন্তু তার অবস্থান গেল, অবস্থান এখানে ছিল, এরপর অবস্থান এখানে, এরপর অবস্থান এখানে, এরপর অবস্থান এখানে, অবস্থানের পরিবর্তনটা হচ্ছে। অর্থাৎ বলবা যে কোন একটা বিন্দু সাপেক্ষে কোন একটা বস্তু যদি বৃত্তাকার কক্ষপথে ঘুরে তাহলে তার দূরত্বের পরিবর্তন হয় না। এই যে খেয়াল করো, বিন্দু থেকে সবসময় আর দূরত্ব আছে, কিন্তু অবস্থানের পরিবর্তনটা হচ্ছে, ঠিক আছে। আমি আশা করি বুঝতে পারছি, খুবই সিম্পল জিনিস ছিল, ঠিক আছে। আচ্ছা, এরপর কি কোয়েশ্চেন বলছে দূরত্ব দ্রুতীয় বেগের কনসেপ্ট। দ্রুতীয় বেগের একক ও মাত্রা একই রকম হলে রাশি দুটো ভিন্ন। আচ্ছা, দ্রুতি মানে কি? দ্রুতি মানে হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার, অর্থাৎ সময় নিচে আর উপর হচ্ছে দূরত্ব, এটা মাথায় রাখবা। আর বেগ মানে কি? বেগ হচ্ছে উপরে সরণ আর নিচে হচ্ছে সময়। এখন কি করো, দূরত্ব বলো আর সরণ বলো, দুইটার একক কিন্তু মিটার, ঠিক আছে। আর মাত্রার কথা চিন্তা করলে এল, ঠিক আছে, এল, এটা মিটার হবে আর এল হবে। আর নিচে হচ্ছে সময়ের একক চিন্তা করলে সেকেন্ড, আর মাত্রা চিন্তা করলে সেটা টি। তো দুইটারই খেয়াল করো, এই যে দ্রুতির মাত্রা একক হবে মিটার পার সেকেন্ড ইনভার্স মিটার, এই যে মিটার সেকেন্ড ইনভার্স 1, এটা হবে এল টি ইনভার্স 1, এটারও সেম হবে।
দ্রুতি ও বেগ দুইটারই মাত্রা ও একক সেমই, কিন্তু রাশি দুটি ভিন্ন, অবশ্যই রাশি দুটি ভিন্ন, একটা হচ্ছে দ্রুতি আর একটা হচ্ছে বেগ। দ্রুতি হচ্ছে কি, দ্রুতি হচ্ছে স্কেলার রাশি, কারণ এখানে আমরা দূরত্ব চিন্তা করতেছি। আর সরণ, বেগ মানে কি, বেগ মানে হচ্ছে সরণের সাথে কানেকশন আছে না, সরণ কি, সরণ একটা ভেক্টর রাশি, ওই জন্য বেগ একটা ভেক্টর রাশি, অর্থাৎ রাশি দুটির একক মাত্রা সেম হলো, দ্রুতি হচ্ছে স্কেলার রাশি, বেগ হচ্ছে ভেক্টর রাশি। কেন? কারণ বেগ হচ্ছে সরণ দিয়ে চিন্তা করা হয়, আর দ্রুতি হচ্ছে স্কেলার রাশি দিয়ে চিন্তা, দূরত্ব দিয়ে চিন্তা করা হয়, ঠিক আছে? এই জন্য সমবেগ হলে সমদ্রুতি নিশ্চিত হয়, কিন্তু সমদ্রুতি হলে সমবেগ নিশ্চিত হয় না। কেন? এটা তোমাকে কেমন বুঝে দেখাও। তুমি লেটস সে একটা বস্তু এ থেকে লেটস সে বিতে আসলো, ঠিক আছে? এ থেকে বিতে আসলো, এখন গেল ধরো দূরত্বটা লেটস সে 10। এখন আমি যদি এখানে বেগ বাইর করি, লেটস সে 5 সেকেন্ড লাগছে সময় আসতে, তো আমি যদি বি বাইর করি সেটা হচ্ছে যে 10/5, এটা যদি এটা সরণ, ঠিক আছে? বি হচ্ছে কত, 10/5, অর্থাৎ 10/5 অর্থাৎ 2 মিটার পার সেকেন্ড। এখন আমি যদি দ্রুতি বাইর করতে চাই, দ্রুতি, তো দ্রুতি দিকে লেটস আমরা দ্রুতি দিয়ে লিখতেছি আপাতত, তাহলে সেটা কিন্তু এই যে খেয়াল করে, এখানে যেহেতু সোজা পথে আসছে ধরে নিচ্ছি, ধরলাম সোজা পথে আসছে, তাহলে তো লেটস দ্রুতিটা হচ্ছে 10/5 হবে, ঠিক আছে? তাহলে কথা হবে যে 2 হবে, তাই না? সমবেগ হইলো যে বেগটা যত 2 মিটার পার সেকেন্ড বেগে হইলো না, দ্রুতিটা আমরা সেম পাইছি, অর্থাৎ সমবেগ এই যে খেয়াল করো নিশ্চিত হয়েছে, এই জন্য আমরা সমদ্রুতিও পাইতে পারছি। কিন্তু তুমি যদি খেয়াল করো অন্যদিকে খেয়াল করো, তুমি লেটস একটা বৃত্তাকার অক্ষ হতে, বৃত্তাকার অক্ষ হতে লেটস একটা যেই বস্তু ঘুরতেছে সে লেটস তোমার 2 মিটার পার সেকেন্ড দ্রুতি নিয়ে ঘুরতেছে। এখন যদি সে 2 মিটার পার সেকেন্ড বেগে দ্রুতি নিয়ে ঘুরে, এখন এখানে যে 2 মিটার পার সেকেন্ড বেগ হবে বিষয়টা কিন্তু এমন না। কেন? কারণ আমরা খেয়াল করো বেগের ক্ষেত্রে কিন্তু মানের সাথে, এখন খেয়াল করো বেগের সাথে কিন্তু দিক জিনিসটা ইম্পর্টেন্ট। এখন খেয়াল করো এই যে ঘূর্ণায়মান একটা বস্তু আছে না, এই বস্তুর কিন্তু প্রতি সেকেন্ডের ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে। একবার ডিরেকশনের দিকে, এই যে মাথার একবার যে ডিরেকশনগুলো সাধারণত হয় যে এই মুহূর্তে থাকা অবস্থায় ডিরেকশনটাই দিকে হয়, এই মুহূর্তে থাকা অবস্থায় ডিরেকশনটাই দিকে, মানে প্রতি মুহূর্তে ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে। এই জন্য দেখা যায় যে দ্রুতি 2 মিটার পার সেকেন্ড বেগে হইলেও, দ্রুতিতে হইলেও কিন্তু বেগটা হচ্ছে যে 2 মিটার পার সেকেন্ড হবে না, কারণ এখানে বেগটা প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে। অন্যদিকে সরলরেখিক চলা অবস্থায় বেগ যত হবে দ্রুতিটা মাসবি ততই হবে। কি বলতে বুঝছি? তুমি জাস্ট এই সেম কথাটা লিখে দিবা, ঠিক আছে? আমি আশা করি বুঝতে পারছি, ঠিক আছে? তো এরপর কোয়েশ্চেনটা আমরা যদি দেখি, দ্রুতির, আচ্ছা কোথায় ছিলাম না আমরা, সমবেগ, সেইটাতে সমদ্রুতিতে চলমান বস্তুর সরণ শূন্য হতে পারে। হ্যাঁ, সমদ্রুতিতে চলমান বস্তুর সরণ শূন্য হতে পারে। দেখো সমদ্রুতিতে লেটসে একটা বস্তু 2 মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে এই যে একটা বৃত্তাকার পথ ঘুরে আসলো, তো অবশ্যই তার সরণ তো শূন্য হতে পারে। ধর এখানে আসলে, ধরো এই থেকে শুরু করে আবার এতে আসলো, তো এখানে আসলে তো সরণ শূন্য, কিন্তু সে তো সমদ্রুতিতে গেল, তো অবশ্যই শূন্য হতে পারে। দ্রুতির পরিবর্তন হলেও বেগের পরিবর্তন নাও হতে পারে, দ্রুতির পরিবর্তন হলেও বেগের পরিবর্তন নাও হতে পারে। এটা তোমাকে তুমি কিভাবে চিন্তা করবা, তুমি এটা চিন্তা করতে পারবে। দেখো তুমি লেটসে ব্যাক টু এটা মুসি, ঠিক আছে? দেখো তুমি লেটসে একটা বস্তু এই যে এই পয়েন্ট থেকে, ধরো এই পয়েন্টে তার বেগ 0 সে ঘুরে ফিরে টিরে আবার বিতে আসছে, তো এখন বিতে আসলে তার কিন্তু একটা দ্রুতি থাকবে, কারণ সে একটা দূরত্ব অতিক্রম করে আসছে, দূরত্ব ঘুরে তার একটা দ্রুতি আছে, দ্রুতির পরিবর্তন হয়েছে, অর্থাৎ ঠিক আছে দ্রুতির পরিবর্তন হয়েছে, দ্রুতি আছে। আর অন্যদিকে সে ধরো এখান থেকে আসছে না, আসি আবার এখানে আসছে না, তার বেগের কথা চিন্তা করো, তার বেগ কিন্তু এখনো 0 হবে। কেন? কারণ তার বেগ 0 হয়ে যাবে, কারণ তার সরণটা তো 0ই, সে তো এখানে আবে আসি এখানে আসে, তার সরণ তো নাই, সরণ নাই মানে কি বেগও নাই, আর দ্রুতি আছে মানে কি বেগও আছে, দ্রুতি আছে তার মানে সরি দূরত্ব আছে মানে কি দ্রুতি আছে, আর সরণ নাই মানে কি বেগ নাই। অর্থাৎ দ্রুতি, তোমার এই যে দ্রুতির পরিবর্তন হয়েছে, কোথায় যে কোয়েশ্চেনটা, দ্রুতির পরিবর্তন হয়েছে কিন্তু বেগের পরিবর্তন হয় না, কারণ তার সরণের পরিবর্তন হয় না। আমি আশা বুঝতে পারছি। সুষম বেগে চলমান বস্তুর গতিপথ শুধুমাত্র সরলরেখিক অথবা আগাবাগা পথে সুষম দ্রুতিতে চলতে পারলেও সুষম বেগে চলা সম্ভব। কি বলছে এখানে? সুষম বেগে চলমান বস্তুর গতিপথ শুধুমাত্র সরলরেখিক, হ্যাঁ ধরলাম। আঁকাবাঁকা পথে সুষম দ্রুতিতে চলতে পারলেও সুষম বেগে চলা অসম্ভব। ও আচ্ছা, এটা বলছে। দেখো মানে এটা বলছে যে তুমি এটা অথবা দিয়ে বলছো, তুমি এই কোয়েশ্চেনটা দেখো, এই কোয়েশ্চেনটা দেখলে সহজে বুঝতে পারবে। আঁকাবাঁকা পথে সুষম দ্রুতিতে চলতে পারলেও সুষম বেগে চলা অসম্ভব মানে কি? এই যে একটা আঁকাবাঁকা পথ আছে না, এই আঁকাবাঁকা পথে মাত্রই তোমাকে ভাই বলছি যে প্রতি সেকেন্ডে দিকের পরিবর্তন হয়। তো ঠিক আছে, সম দ্রুতিতে চলতে পারলেও যেহেতু বেগের ক্ষেত্রে খেয়াল করো দিকও ইম্পর্টেন্ট, তো দিক যেহেতু পরিবর্তন হচ্ছে মানে বেগটা আসলে পরিবর্তন হয়ে যায়, প্রতি মুহূর্তে বেগটা পরিবর্তন। এখানে বলছিলাম যে সম দ্রুতিতে চলতে পারলেও বেগের দিকও ইম্পর্টেন্ট, কারণ বেগে একই থাকতে হলে দিকও একই থাকতে হবে। এখন গতিশীল পথ, বৃত্তাকার পথ দিক পরিবর্তন হয় মুহূর্তে, ওই জন্য এখানে বেগেরও পরিবর্তন হয়ে যায় আলটিমেটলি। কি বলতে হচ্ছি? বেগ ও দ্রুতির, আচ্ছা এটা আমি আর কি বলবো, এটা লিখে দিবা তুমি কোনোভাবে, একক বলে দিবা বেগ ভেক্টর রাশি, দ্রুতি স্কেলার রাশি, আর সংজ্ঞা বলে দিবা শেষ। কোন বস্তুর গড় বেগ 0 হলেও গড় দ্রুতি 0 না হতে পারে।
ভাই এটা মাত্রই গড় বেগ মানে কি মোট সরণ ডিভাইড বাই মোট সময়। এখন কি করো, ধরো এই যে গতিপথে আসে, গতিপথ দৃষ্টি আসতেছে এইখান থেকে আবার এখানে আসলে গড় সরণ কত, সরণ তো শূন্য হয়ে গেছে, এখানে শূন্য সরণ, তার মানে কি বেগটা শূন্য হবে, আর দ্রুতি কিন্তু আছে, তার মানে গড় দ্রুতি এখানে মাঝ বেগটা থাকবে। আমি আশা করবো যেতে তাৎক্ষণিক দ্রুতি মানে কি, ওই যে কোনো একটা নির্দিষ্ট মুহূর্তের দ্রুতিকে তাৎক্ষণিক দ্রুতি বলে। এই যে ব্যাখ্যা করতে কি লিখবা, এটা কিভাবে বাইর করে, যে ওই মুহূর্তের একটা নির্দিষ্ট অল্প সময়ের ব্যবধানে দ্রুতি বাইর করি, সেটাকে আমরা তাৎক্ষণিক দ্রুতি বলি। 5 সেকেন্ডে বাইর করতে চাচ্ছি না আমি দ্রুতি, 5 সেকেন্ডে তাৎক্ষণিক দ্রুতি বাইর করতে হবে, 5 থেকে শুরু করে 5 পরে লেগেছে 5.1 সেকেন্ড, এটা একটা ক্ষুদ্র সময়ের দ্রুতিটা বাইর করলে সেটাকে আমরা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। এখানে যে ইম্পর্টেন্ট জিনিসটা মাথায় রাখবো সেটা হচ্ছে যে একটা অল্প সময়ের ব্যবধানে দ্রুতি আমরা বাইর করি, তখন সেটাকে তাৎক্ষণিক দ্রুতি বলে, ঠিক আছে। ত্বরণ বন্ধন কি, কোন বস্তুর ত্বরণ 10 মিটার পার সেকেন্ড স্কয়ার পূর্ব দিকে বলতে বোঝায় কি, মানে সে পূর্ব দিকে, পূর্ব দিকে সে পূর্ব দিকে প্রতি সেকেন্ডে বেগ 10 মিটার করে বৃদ্ধি করে চলতেছে, মানে প্রথম সেকেন্ডে যদি 10 থাকে বা প্রথম সেকেন্ডে 0 থাকে, পর সেকেন্ডে 10 হয়েছে, এরপর সেকেন্ডে 20 হয়েছে, এরপর সেকেন্ডে 30 হয়েছে, প্রতি সেকেন্ডে তার বেগ কত করে বৃদ্ধি পাচ্ছে, 10 করে বৃদ্ধি পাচ্ছে। এটা হচ্ছে যাই পূর্ব দিকে ত্বরণ 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। মানে পূর্ব দিকে তার বেগ প্রতি সেকেন্ডে 10 করে বৃদ্ধি পাচ্ছে, প্রথমে 10, এরপরে 20, এরপরে 30, 40, 50, 60, প্রতি সেকেন্ডে বৃদ্ধি কত, 10। সমবেগে চলমান কোনো বস্তুর ত্বরণ থাকে, এটা খুবই কমন সেন্স। ত্বরণ মানে কি, বেগের পরিবর্তন। এখন যদি বেগের পরিবর্তনই না হয় তাহলে তো মাস বি ত্বরণ শূন্য হবে, বুঝো নাই। এখন প্রতি সেকেন্ডে যদি বেগ 10ই থাকে তাহলে এখানে তো বেগ তো বৃদ্ধি হচ্ছে না, আর বেগ বৃদ্ধি বা হ্রাসের হারই তো ত্বরণ। তো যদি বৃদ্ধি বা হ্রাসই না হয় তাহলে ত্বরণ কোত্থেকে থাকবে, বুঝো না, কমন সেন্স। আর তাছাড়া এই যে বস্তু কি, বি মাইনাস ই ডিভাইড বাই টি, বিও সেম ইও সেম, কারণ এখানে বেগের কোনো পরিবর্তন হয় না, মানে সমবেগ। তো এটা বি ইউ মানে আগে 10 পরও 10, বা আগে বি পরও বি, তো বি মাইনাস ই ইকুয়ালস টু 0 আর ডিভাইড বাই টি, এ 0 ডিভাইড বাই টি কত, 0, এ মানে কি 0, এও 0, মানে ত্বরণ নাই। বা এখানে এই যে এটা সেম কথা বুঝেছি আশা করি। বস্তুর গতিবেগ শূন্য হলেও ত্বরণ শূন্য নাও হতে পারে, এটা একটু বিপরীত মনে হচ্ছে ভাই। মাত্র তোমাকে বললাম যে বেগের পরিবর্তন না হলে, এই যে খেয়াল করো, বেগের পরিবর্তন না হলে তোমার ত্বরণ থাকবে না। এখন বলতেছে গতিবেগ শূন্য হলো মানে কি, গতিবেগ শূন্য মানে কি, গতিবেগ সবসময় শূন্য, ঠিক আছে, এরকম একটা সেন্স বোঝাচ্ছে। এখন গতিবেগ শূন্য মানে কি, বেগের পরিবর্তন হচ্ছে না, তখন ত্বরণ কিভাবে থাকবে, এটা কিভাবে, এটা একটু স্পেশাল কেস। সেটা চাই উলম্ব তলে। উলম্ব তলে খেয়াল করো, তুমি লেটছে উলম্ব তল মানে কি, এই যে একটা তল আছে এরকম আর কি, মানে আমরা ধরো এখানে ভূমি আছে, ভূমি থেকে আমি একটা বস্তুকে উপরের দিকে মারছি। এখন করো, যখন আমরা উপরে নিচে চিন্তা করি তখন কিন্তু সবসময় একটা ত্বরণ আমাদের কাজ করে, সেটা হচ্ছে জি কাজ করে, ঠিক আছে। এখন তুমি একদম চূড়ান্ত মতো একটা বস্তুকে আমি এখান থেকে ডিলকে লাগতে উপরে মারছি, উপরে মারার পরে দেখা যাচ্ছে একদম এখানে এই পর্যায়ে আসি পৌঁছাইছে। এখন এখানে কিন্তু তার বেগ 0 হয়ে যায়, এটা আমরা জানি যে বস্তুর সর্বোচ্চ উচ্চতায় তার বেগ 0। এখন এই যেখানে বেগ 0 মানে কি, গতিবেগ শূন্য, এই যে গতিবেগটা শূন্য, তখন কিন্তু তার মানে মাস বি একটা ত্বরণ কিন্তু তখন কাজ করে, কারণ এই ত্বরণটা কিন্তু ইউনিভার্সাল, সব সময় কাজ করবে। আমরা জানি যে এই যেটা যদি পৃথিবী হয়, পৃথিবী সবসময় তার আশেপাশে যে বস্তুগুলো আছে তাকে এই যে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে টানতেছে, ঠিক আছে। তো এখানে গতিবেগ শূন্য হয়ে গেছে, আমি একটা বস্তুগুলো মারলে গতিবেগ শূন্য হয়েছে, কিন্তু ত্বরণ মাসবি এখানে এখনো নিচের দিকে কাজ করতেছে, পৃথিবীর দিকে, ঠিক আছে। অভিকর্ষ ত্বরণ একটি সমত্বরণ, এটা সমত্বরণ মানে সুষমত্বরণ আর কি, মানে প্রতি সময় সব সময় 9.8। হ্যাঁ, কারণ কেন, আমরা জানি পৃথিবীর চারপাশে যে কোনো বস্তুকে পৃথিবীর 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে টানতেছে, এবং এটা সব জায়গায় সমান, এই যে আশেপাশে আর কি। এটা আসলে সবসময় সমত্বরণ না, আসলে এটা অনেক উচ্চতায় চলে গেলে এটা চেঞ্জ হয়ে যায়, বাট এখানে আপাতত সমত্বরণ বলছে মানে কি, যে আশেপাশে চিন্তা করছে। তুমি বলে দিবা কি, ব্যাখ্যা করবা কি যে হ্যাঁ এটা একটা সমত্বরণ, কারণ পৃথিবীর চারপাশে এটা সবসময় আমরা জানি যে অভিকর্ষ বলের প্রভাবে যে ত্বরণটা সৃষ্টি হয় সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ, সেটার মান সবসময় কত, 9.8 পৃথিবীর চারপাশে, ঠিক আছে। এটা কেন সৃষ্টি হয়, অভিকর্ষ বলের প্রভাবে, ঠিক আছে, এটা বলে দিবা, ঠিক আছে। সময় বনাম বেগ ও লেখচিত্র থেকে কিভাবে ত্বরণ পাওয়া যায়। সময় বনাম বেগ লেখচিত্র থেকে আমরা ডাল নির্ণয় করার মাধ্যমে ত্বরণ পাইতে পারি। এদিকে যদি সময় থাকে আর এদিকে যদি আমার বেগ থাকে, আমি যদি এই যে একটা ডাল লেচে একটা বেগ পাচ্ছি এটা, তাহলে এই রেখার ডাল নির্ণয় করলে আমি ত্বরণ পাবো, এই রেখার ডালটা হচ্ছে আমার ত্বরণ নির্দেশ করে, ঠিক আছে। এটা মাথায় রাখবে যে গ্রাফটা পাবো, সেই গ্রাফের ডালটা নির্ণয় করলে আমি ত্বরণ পাবো। বৃত্তাকার পথে সমদ্রুতিতে চলমান বস্তুর ত্বরণ থাকে, ব্যাখ্যা করো। ওই যে মাত্র ভাই সেম কনসেপ্ট। ত্বরণ থাকে কখন, যখন বেগের পরিবর্তন হয়, ঠিক আছে। আর সমদ্রুতিতে চলে মানে কি, সমুদ্র সে সবসময় সেম দ্রুত অতিক্রম করে। এখন কাল বৃত্তাকার পথে চললে সমদ্রুতিতে চলে, ঠিক আছে, কিন্তু ওই যে বেগের দিকটা সবসময় পরিবর্তন হয়, আর দিক পরিবর্তন মানে কি, বেগের পরিবর্তন। তো বেগের পরিবর্তন মানে কি, এই যে একটা ত্বরণ আছে মাসবি, বৃত্তাকার পথে চললেই মাসবি ত্বরণ আছে, ঠিক আছে। সমদ্রুতিতে চললে একটা ত্বরণ আছে, কারণ দিক পরিবর্তন হচ্ছে বিদায় ওইখানে বেগেরও পরিবর্তন হয়ে যাচ্ছে, ঠিক আছে। জাস্ট এই লজিকটাই ধরে দিবে, তাহলে নাম্বার দিয়ে দিবে, একদম শিখ থাকো। যে সমদ্রুতিতে বৃত্তাকার পথে চলমান যে বস্তুর সবসময় দিকের পরিবর্তন হয়, ওই জন্য দিকের পরিবর্তন হওয়াতে তার বেগেরও পরিবর্তন হয়ে যায়, কারণ আমরা জানি যে বেগ মানে দিক, মান সেম থাকলেও দিকও পরিবর্তন হয়, ঠিক আছে। এখানে একটা জিনিস মাথায় রাখবা যে সমদ্রুতিতে বলছে মানে কি, মানে বেগের মানটা সেম থাকবে, তবে ওই যে খালি দিকের পরিবর্তনের কারণে এখানে দিকের পুরো বেগটা আলটিমেটলি পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে। মান সেম কিন্তু দিকের পরিবর্তনের কারণে বেগটাই পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে। এখন আমরা এটা দেখি,
বলতে সমায়তনের তুলো পাথর বাতাসে কোন উচ্চ স্থান থেকে একই সময় ছেড়ে দিলে, মানে এখানে একটা তুলো আছে, একটা পাথর আছে, আমি এখান থেকে ছেড়ে দিছি, ভাই পাথর ধরো, এটা পাথর তো অনেক ভারী, তাই না, লেগেছে 10 কেজি, আর তুলো হচ্ছে মাত্র 5 গ্রাম, কোনটি মাটিতে আগে স্পর্শ করে? ভাই এটা অবশ্যই পাথর আগে স্পর্শ করে। কেন? কারণ আমরা জানি যে কোনো বস্তু বায়ু পড়লে আর কি, বায়ু থেকে পড়লে এটা বায়ু একটা বিপরীত দিকে বাধা দেয়, বায়ু ধরো এই যে বস্তুটা নিচের দিকে অভিকর্ষ বল দেয়, অভিকর্ষ ত্বরণের কারণে, কিন্তু বায়ু উপরের দিকে একটা বল দেয়। এখন খেয়াল করো, একটা বায়ু এই যে পাথরকে যে পরিমাণ বল দিবে আর এই যে একে যে পরিমাণ বল দিবে, সেম বল দিবে, কিন্তু অভিকর্ষ এই যে অভিকর্ষ ত্বরণের কারণে পাথরের অভিকর্ষ বলটা আমরা কে ব্যবহার করি, সেটা হচ্ছে এমজি না ওজন, এটাকে বল আর কি, এটা নিচের দিকে বল দেয়। ধরো এটা লেটসে অনেক বড় হবে না এই যে পাথরের জন্য, তো সে অনেক বড় হওয়ার কারণে সে তাড়াতাড়ি পড়ে থাকবে ওই যে বাতাসের বাধা অতিক্রম করে, কিন্তু এটা তো হালকা, এটা হালকা তুলা অল্প এমজি দিবে, বড় অল্প, কারণ তো এই যে বাতাসটাকে উপরে রেখে দিবে, মানে অল্প আস্তে আস্তে পড়বে। এটা খুবই সহজ, তুমি জাস্ট বলে দিবে যে এই যে পাথরটা হচ্ছে যে বেশি বড় হবে, সমায়তনের বিধায় পাথরটা বেশি হবে, বড় হবে, তাই সে বাতাসের বাধাকে অতিক্রম করে দ্রুত পড়ে যাবে, আর তুলোটা হচ্ছে যে বাতাসের বাধাকে অতিক্রম করতে পারবে না তো দ্রুত, তাই সে আসতে পড়বে। সেম মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে ক্রমান্বয়ে বেগ বৃদ্ধি পায় কেন? ভাই খুবই কমন সেন্স। এই যে একটা পৃথিবী আছে, লেটস এখানে মুক্তভাবে বস্তু একটা পড়তেছে, এখন আমরা জানি যে এখানে কি ত্বরণ কাজ করে, 9.8 ত্বরণ কাজ করে না ভাই, ত্বরণ কাজ করতেছে মানে কি, এখানে অবশ্যই বেগের পরিবর্তন হবে প্রতি সেকেন্ডে, ঠিক আছে? প্রতি সেকেন্ডে কত করে বেগ বৃদ্ধি পাবে? 9.8 করে বৃদ্ধি পাবে। প্রথম সেকেন্ডে যদি 0 হয়, এরপর সেকেন্ডে 9.8 হবে, এরপর সেকেন্ডে আরেকটু বৃদ্ধি হবে, ঠিক আছে? পরের সেকেন্ডে 9.8 ইন্টু 2 হয়ে যাবে আর কি, ঠিক আছে? এরপর সেকেন্ডে 9.8 ইন্টু 3 হয়ে যাবে, মানে প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি কত করে হবে? 9.8, কারণ এখানে একটা ত্বরণ কাজ করছে, কোনো একটা বস্তুকে ছেড়ে দিলে, এই যে মুক্তভাবে পড়ন্ত বস্তু ছেড়ে দিলে এখানে অভিকর্ষ ত্বরণ কাজ করে। এই অভিকর্ষ ত্বরণ মানে কি? ত্বরণ মানে কি বেগের পরিবর্তন হবে, এটা খুবই কমন, আর বেগ এখানে বৃদ্ধি পাবে, যেহেতু এখানে 9.8 ত্বরণ কাজ করতেছে। আরেকটা জিনিস মাথায় রেখে যে এখানে যখন আমরা এখানে ছেড়ে দিই, মানে এখান থেকে মারি মানে নিক্ষিপ্ত করি, তখন ত্বরণ কাজ করতেছে এইদিকে, আর আবার গতি কাজ করতেছে এইদিকে, এই জন্য বেগ আস্তে আস্তে হ্রাস পায়। ত্বরণ সবসময় নিচের দিকে কাজ করে, আর এখানে ছাড়তেছি যেদিকে, ত্বরণের দিকে জন্য বেগ বৃদ্ধি পায়, আর এখানে বিপরীতে মারার কারণে বেগ হ্রাস পায়। পরন্ত বস্তু তৃতীয় সূত্রটি ব্যাখ্যা করো। পরন্ত বস্তু তৃতীয় সূত্র কি? আমরা জানি যে নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব তার সময়ের বর্গের সমানুপাতিক, এটা মাথায় রাখবা, ঠিক আছে? আচ্ছা, এখানে যদি ব্যাখ্যা করতে বলছে তো এটাকে একটা মাথায় রাখতে চাই, লেটস সে h1 দূরত্ব অতিক্রম করছে t1 সময়ে, তো এখানে আমি যদি একটা কনস্ট্যান্ট আনি, সমানুপাতিক চিহ্ন উঠাই, তাহলে t1 স্কয়ার, আর এরকম সেম আরেকটা h2 দূরত্ব অতিক্রম করছে লেটস সে t2 সময়ে, তখন আমি k আর k তো সেম হবে, তো আমি যদি এখন k এর মান বাইরে করি, h1 ডিভাইড বাই t1 স্কয়ার হবে, আর এখানে h2 ডিভাইড বাই t স্কয়ার হবে, তো k কে সমান লিখতে পারলে আমি লিখতে পারি যে h1 ডিভাইড বাই t স্কয়ার ইকুয়ালস টু h2 ডিভাইড বাই t স্কয়ার, ঠিক আছে? এই যে সূত্রটা লিখে দিবা তুমি, ঠিক আছে? এই যে পরন্ত বস্তুর তৃতীয় সূত্র ব্যাখ্যা করা হয়ে গেল, আমি আশা করব যেতে পারছি, ঠিক আছে? আমাদের ডানে এখন আমরা পরের কোয়েশ্চেনগুলো একটু নিয়ে আসি, ঠিক আছে? আর অল্প কয়েকটা কোয়েশ্চেন আছে আমাদের, অলমোস্ট ডান, ব্যাগগুলো মুছে ফেলে, ঠিক আছে? কোয়েশ্চেনগুলো নিয়ে আসি, আর অল্প 2-1টা কোয়েশ্চেন আছে, মোস্ট প্রবাবলি এই যেগুলো আছে দেখি আমরা কি একটু আলোচনা করে ফেলি। বলছো যে মুক্তভাবে পড়ন্ত বস্তুর সরণ পরিবর্তনের হার একই থাকে না কেন? সরণ পরিবর্তনের হার মানে কি? বেগ। সরণের পরিবর্তন হার মানে কি? এটা তো মানে বেগ বুঝাচ্ছে না। আর মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ একই থাকে না কেন? কারণ এখানে একটা ত্বরণ কাজ করে, সেটা হচ্ছে 9.8 ত্বরণ কাজ করে। মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে একটা ত্বরণ কাজ করে, সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ 9.8, এই জন্য বেগ একই থাকে না। আর বেগ একই থাকে না মানে কি? সরণ পরিবর্তনের হার একই থাকে না। মুক্তভাবে পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্ব ওই সময়ে প্রাপ্ত বেগের ওই সময় প্রাপ্ত বেগের বর্গের সমানুপাতিক, এটা ব্যাখ্যা করা, ঠিক আছে? আচ্ছা, মুক্তভাবে পড়ন্ত বস্তু আমরা জানি যে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে যাই সময়ের সমানুপাতিক, এটা আমরা সময়ের বর্গের সমানুপাতিক, এটা আমরা হচ্ছে যাই তোমার এটাকে কি বলে না, মাত্র এই পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্র থেকে জানলাম। এখন আমাদেরকে বলতে চাই বেগের বর্গের সমানুপাতিক। এখন খেয়াল করো, আবার আমরা পড়ন্ত বস্তুর দ্বিতীয় সূত্র থেকে জানি যে একটা নির্দিষ্ট মুহূর্তে বেগ মানে বেগ হচ্ছে গিয়ে যে তোমার সময়ের সমানুপাতিক, এটা আমরা শিখছি না মনে হয়। আর পড়ন্ত বস্তু দ্বিতীয় সূত্র যে প্রাপ্ত বেগ, একটা নির্দিষ্ট সময় পর প্রাপ্ত বেগ তার সময়ের সমানুপাতিক। এখন খেয়াল করো, বেগ সময়ের সমানুপাতিক, অর্থাৎ সময়ের বেগের সমানুপাতিক। আর সময়ের জায়গায় আমি এখানে তার মানে কি জাস্ট বিধি রিপ্লেস করতে পারতেছি না? খুবই কমন সেন্স, তাই না? এটা দিয়ে বোঝা যায়। আর এবার অন্যভাবে চিন্তা করতে দেখো, আমাকে বলছে কি অতিক্রান্ত দূরত্ব আর বেগেরটা না, তো এখন একটা কাজ করো, অতিক্রান্ত দূরত্ব এস না মানে এইচ না, এইচ ইকুয়ালস টু আমি কি জানি ইউটি প্লাস হাফ এটি এসকে, এরকম একটা সূত্র জানি না ওই যে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে। মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা যদি এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারি, তো এই সূত্রটা খেয়াল করো, আমাদের মুক্তভাবে পড়ন্ত বস্তু বলছে না, অর্থাৎ যেখান থেকে শুরু করেছে সেখানে ই কিন্তু 0 ছিল। আমি যখন ছাড়ছি তখন থেকে কিন্তু এই যে u0 ছিল, তো এর মানে যদি আমি 0 বসাই তাহলে আমি h ইকুয়ালস টু 0 ইন্টু টি আর হাফ এ টি স্কয়ার। এখন এখান থেকে আমি দেখতে পাচ্ছি ক্লিয়ারলি যে h
সমানুপাতিক টি স্কয়ার, অর্থাৎ h ইকুয়ালস টু টি স্কয়ার। বা এখান থেকে লজিকটা দেখাতে পারি যে আমরা জানি যে h ইকুয়ালস টু টি স্কয়ার, এখন আবার আমরা জানি যে দ্বিতীয় সূত্র অনুসারে যে b, এই যে এখান থেকে আবার আমরা জানি যে b ইজ প্রপোর্শনাল টু, অর্থাৎ আমি বলতে পারি যে h ইকুয়ালস টু h প্রপোর্শনাল টু b স্কয়ার, ঠিক আছে? মানে দুইটা সূত্র একটু মার্জ করছি আর কি, এটা কথা। উপর দিকে নিক্ষিপ্ত বস্তুর বেগ সুষম নয়, কেন সুষম নয় মানে কি? বেগের পরিবর্তন হচ্ছে। আর বেগের পরিবর্তন কেন হয়? কারণ এই যে একটা ত্বরণ কাজ করে, আর এখানে মাথায় রাখবা যে নিক্ষিপ্ত বস্তুর বেগ আস্তে আস্তে ক্রমান্বয়ে হ্রাস পায়। এগুলো আমি সেম কোয়েশ্চেন একদম। নিক্ষেপ বস্তু ত্বরণ ঋণাত্মক হয় কেন? ঋণাত্মক হয় কেন? এই যে 9.8, তবে এটা ঋণাত্মক হয়, -9.8 হয় কেন? কারণ নিক্ষেপত্ব বস্তুর ক্ষেত্রে খেয়াল করো, ত্বরণটা কাজ করে যেটা যদি পৃথিবী হয়, ত্বরণটা কাজ করে সবসময় নিচের দিকে, ঠিক আছে? এই যে নিচের দিকে, আর এই যে পৃথিবীর গায়ের দিকে। আর আমরা যখন নিক্ষিপ্ত করি তখন বেগটা কোন দিকে আমরা নিক্ষেপ করি? এই যে বিপরীত দিকে না? ত্বরণের দিকে কাজ করতেছে আর আমি গতিটা দিচ্ছি দিকে, তার মানে বিপরীত দিকে না? এই জন্য এটা হচ্ছে ঋণাত্মক হয়, ত্বরণটাকে আমরা ঋণাত্মক দিই, ঠিক আছে? উপরের দিকে নিক্ষিপ্ত কোনো ডিলের উত্থান ও পতনের সময় সমান কেন? এটা তোমাকে আমি একটু বুঝে বলি। দেখো, তুমি একটা জিনিস, একটা কেস চিন্তা করো। ধরো আমি একটা বস্তুকে লেচ্ছে আমি এখান থেকে, এই যে এটা ভূমি আছে, ভূমি থেকে আমি লেচ্ছে এটাকে একদম নিক্ষিপ্ত করছি লেচ্ছে বি বেগে, তাহলে এখানে একদম সর্বোচ্চ উচ্চতা আসি তার, আচ্ছা এটা ইউ বেগে মারছি, ধরো চিন্তা করো বি তো 0 হয়ে যাবে, এখানে সর্বোচ্চ উচ্চতা বি 0। এখন আমি যদি এটা কত সময় এখানে উঠছে, এটা যে আমি কত সময় ধরে উঠছে এটা যদি বাইর করতে চাই, সেটা কি আমরা জানি যে বি ইকুয়ালস টু কি ইউ প্লাস এটি। এখন যেহেতু এটা নিক্ষিপ্ত বস্তু, এই জন্য এখানে একটা মাইনাস হবে, ঠিক আছে? মাথায়, কারণ এই যে জি হবে, কারণ এটা উপরের নিচে মারতেছি, এটাকে আমরা জি দিয়ে প্রকাশ করি, যেটা হচ্ছে 9.8, ঠিক আছে? এখন গেল বি তো 0, তাই না? তো ইজ ইকুয়ালস টু জিটি বলতে পারি, অর্থাৎ আমি টি বলতে পারি কি যে ইউ ডিভাইড বাই জি, ঠিক আছে? এই যে উঠতে কত সময় লাগছে, এটা হচ্ছে উঠতে কত সময় লাগছে, এটা হচ্ছে ইউ ডিভাইড বাই জি। আবার খেলো, যখন পড়তেছে এখান থেকে পড়তেছে, তখন এখানে এই ইউটা 0, মানে ইউ বি আর কি, এখান থেকে আদিবেগ চিন্তা করলে ইউটা 0, আর এখানে আসে একটা বি থাকে, ঠিক আছে? এখন খেয়াল করো, এবার যখন নিচের দিকে পড়তেছে তখন কিন্তু এটা বি ইকুয়ালস টু ইউ প্লাস জিটি হবে, কারণ তখন এটা নিচের দিকে আসতেছে, ঠিক আছে? তখন এটা বেগ যেদিকে ত্বরণ সেদিকে, কারণ ত্বরণ সবসময় নিচের দিকে কাজ করে। এখন আমি যদি খেয়াল করি, এখানে কিন্তু ইউটা 0, তাই না? এই যে ইউটা 0 আগে থেকে প্রথমে 0 ছিল। এবার আমি যদি টিটা বাইর করি, সেটা কত? বি ডিভাইড বাই জি। এখন খেয়াল করো, এখানে একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে এই বিটা কি, এই বিটা কি, এই বিটা হচ্ছে যে এই যে এখানে আসি যে বিভেদ প্রাপ্ত হয় না, এখানে আরেকটা জিনিস তুমি মাথায় রাখবা যে কোন একটা বস্তুকে যখন আমরা উপর দিকে নিক্ষিপ্ত করি, তখন যে বেগে নিক্ষিপ্ত করি সেই বেগে সে আমাকে আবার আসে আঘাত করে, এটা মাথায় রাখবা, ঠিক আছে? এখন ইউ আর বি সেম, অর্থাৎ ইউ আর বি সেম। এখন খেয়াল করো, ইউ আর বি সেম হলে কি দুইটা, এই যে টি দুইটাও সেম হবে, এই জন্য হচ্ছে যে উত্থানকালে যে সময় লাগে পতনকালে সেই সময় লাগে, এই জন্য আমরা বলতে পারি যে এক কথায় এই যে উত্থান আর পতনের সময় সেম। উঠতে যত সময় লাগে, নামতে যত সময় লাগে, আর পুরো মানে উপরে কতক্ষণ ছিল সেটা হচ্ছে 2 ইউ ডিভাইড বাই জি, কারণ ইউ বাই জি প্লাস ইউ বাই জি অর্থাৎ 2 ইউ বাই জি, মানে হচ্ছে যে বেগে মারছিলাম সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট তথ্য, আর কিছু লাগবে না। সেই বেগ জানলে আমি উপর উঠতে কত সময় লাগছে, ইউ বাই জি, বা মানে সেই বেগ ভাগ ডিভাইড বাই জি বার করতে পারবো। আবার নামতে কত সময় লাগছে, ইউ ডিভাইড বাই জি বার করতে পারবো। আর হচ্ছে 2 ইউ ডিভাইড বাই জি উপরে কতক্ষণ ছিল সেটা, এখানে মাথায় যে বেগে মারছি সেই বেগে আসি আবার আমাকে আঘাত করবে, নিচে নামবে, এটা মাথায় রাখতে পারবো, ঠিক আছে? তাহলে তুমি এখানে একটা লাইন দিয়ে লজিকটা পুরোপুরি ধরতে পারো, সেটা হচ্ছে যে খেয়াল করো, একটা বস্তু, খেয়াল করো, একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতেছে, তাহলে এইচ কি ত্বরণে দূরত্ব অতিক্রম করতেছে 9.8 দিয়ে। এখন খেয়াল করো, সেম ত্বরণেও দূরত্ব এইচ দূরত্ব অতিক্রম করলে যে সময় লাগবে, আবার সেম ত্বরণেই তো সে এবার এইচ দূরত্ব অতিক্রম করতেছে, তাই না? মানে উপরে উঠতে সেম ত্বরণে সেম দূরত্ব, নাম তো সেম ত্বরণে সেম দূরত্ব, তো সময়তে সেম লাগবে। এই লজিকটা তুমি দিতে পারো, ঠিক আছে? বাংলা কথায় এই লজিকটা দিতে পারো বা ম্যাথমেটিক্যালি এই লজিকটা দিতে পারো। তা আমি আশা করি বুঝতে পারছি। এখন আমি কিন্তু তোমাকে একদম সুন্দর করে লিখে দিই নেবে, এটা তুমি মাথায় রাখতে পারো, ঠিক আছে? আমি তোমাকে জাস্ট লজিকগুলো ধরা দিচ্ছি, তুমি এখন তোমার বাসায় সুন্দর করে একটু জাস্ট উপস্থাপন করে দিবা। তো আমি আশা করি বুঝতে পারছি, আর বকতেছি না। তো আল্লাহ হাফেজ, সবার জন্য দোয়া করিও, ফি আমানিল্লাহ, সাবধানে থেকে, কেমন? আর অবশ্যই আমাদেরকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট যা কিছু সম্ভব সব করে দাও, এগুলো আমাদেরকে আরো বেশি মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে। ওকে, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। ওকে, সাবধানে থাকিও।